আমার হচ্ছে বাচ্চা আছে, আমার একাধিক আমার বিয়ে হইছে, এটা হইছে, সেটা হইছে। সবকিছুর ঊর্ধ্বে আপনারা কি করবেন? জেনে আপনাদের তো কোনো কাজ নাই এটা জেনে। রাইট। ফোনের সামনে দেখায় নাচানাচি করে, শেষ। ঢলাঢলি করে, ছেলেদের দেখায়, এটাই হচ্ছে কাজ। তুমি টিকটকার বলতে কি স্বাচ্ছন্দ্য বোধ করো নিজেকে? যে কন্টেন্ট ক্রিয়েশনও একটা জব, এটাও একটা ক্যারিয়ার। এখান থেকেও লাইফে অনেক কিছু করা যায়। তুমি কত ইনকাম করো বলো তো? এই আমি এর জন্য কোনো শোতে আসতে চাই না, আসলেই খালি একটাই কথা, কত ইনকাম করো। এই সোশ্যাল মিডিয়াতে আসার পর আমি বুঝতে পারলাম মেয়ে মানুষের সব থেকে বড় শত্রুই হচ্ছে মেয়ে মানুষ। ফ্রেন্ডস নামক জিনিসটা যেই মানুষের লাইফে আছে, সে লাইফে কখনো কিছু করতে পারবে না। ম্যারেজ কোনো সার্টিফিকেট না, বা ম্যারেজ কোনো একটা মানুষের আইডেন্টিটি হতে পারে না যে তোমার বিয়ে হয়েছে আর তোমার ডিভোর্স হওয়া যাবে না, বা তোমার ডিভোর্স হয়েছে তুমি আর কখনো বিয়ে করতে পারবা না, তুমি কোনো রিলেশনশিপে যেতে পারবা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ শো সোল টক উইথ মুক্তা। আজকে আমাদের সাথে আছেন সোশ্যাল মিডিয়ার একটি জনপ্রিয় মুখ, বাট আজকে আমরা কথা বলবো তার স্ট্রাগল নিয়ে। ওর লাইফটা কিন্তু এতটা সহজ ছিল না। সেই স্ট্রাগল লাইফ থেকে কি করে ট্রান্সফরমেশনটা হয়েছে সেটা নিয়েই থাকবে আজকের এই পডকাস্ট। সো কেমন আছো নাফাইসা নিশা? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। সর্বপ্রথম তুমি কেমন আছো সেটা বলো। আমি এই মুহূর্তে ভালোই আছি, যেহেতু তোমার সামনে বসে আছি। আচ্ছা, তোমার সাথে এটা আমার কিন্তু সেকেন্ড পডকাস্ট, রাইট? আমাদের ফার্স্ট পডকাস্টটা কিন্তু অনেক ভালো হয়েছিল, অনেক 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 ভালো। হ্যাঁ। ইভেন দো ওই ভিডিও ক্লিপ গুলো এখনো দেখি ভাইরাল হচ্ছে। রাইট। সো বলো, তোমার এই যে গত 2 বছর আগে আর 2 বছর পরে নাফাইসা নিশাকে আমরা এখন যেভাবে দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমি তো মুগ্ধ। সো তুমি বলো তোমার জার্নিটা নিয়ে, যে ডিফারেন্সটা। যদি বলো যে 2 বছরে কি ডিফারেন্সেস এসেছে, আমি বলবো যে এখন যেই নাফাইসা নিশা আছে, একে চাইলে কেউ ভাঙতে তো দূরের কথা, কেউ সাহসও করতে পারবে না যে এসে ওকে একটা টোকা দেই আচ্ছা, বা কিছু একটা বলি। তো এখনকার নাফাইসা নিশা অনেক ব্যাডি, অনেক বোল্ড অ্যান্ড অনেক স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট কাট কথাবার্তা বলতে পছন্দ করে, নিজের লাইফ নিজের মতন চলে। দ্যাটস ইট, এই চলতেছে আর কি। আচ্ছা, তোমার ফার্স্ট ভিডিও ভাইরাল হয় কখন বলো তো? এটা খুবই ফানি একটা স্টোরি। তো আমি হচ্ছে এটা 2020 সালের লাস্টের দিকে হবে। আমি তো ফেসবুক পেজ খুলেছিলাম 2019 সালের দিকে। টিকটকও আমি 17 সাল থেকে ইউজ করি। বাট আমি অনেক জায়গায় বলেছি যে আমি ফার্স্টে ইউটিউবার হতে চেয়েছিলাম। ওকে। আমি ইউটিউবে ভিডিও মেক করতাম, রান্না করতাম, র্যান্ডম ব্লগ করতাম। তো দেখা যেত যে তেমন ভিউ আসতো না। হুট করে টিকটকে ভিডিও বানাতে টিকটকে ভিডিওতে ভিউ আসা শুরু করলো। তো ওই টাইমে আমি ফেসবুক পেজ খুলি যে টিকটকের এই অডিয়েন্সগুলো যেন আমার পেজে আসে। তো আমি প্রতিদিন সাজুগুজু করতাম, আল্লাহর 30টা দিন আমি সাজুগুজু করতাম। আমার আম্মুর শাড়ি থেকে শুরু করে আমার যত শাড়ি ছিল সব ডেইলি পরতাম, সাজুগুজু করতাম, ভিডিওস বানাতাম। আমি মনে হয় প্রতিদিন 20 থেকে 30টা ভিডিও আপলোড করতাম টিকটকে। ওরে বাবা, প্রতিদিন মানে যা করতাম তাই ভিডিও। মানুষ আমাকে মাঝে মাঝে বলতো পাগল হয়ে গেছে এই মেয়ে, একদিনে এত ভিডিও কে দেয়। আমার মাথায় ছিল যে আমি জাস্ট এতটুকু চাই যে মানুষ আমাকে নাফাইসা নিশা বলে যে কেউ একজন আছে, এটা মানুষ জানুক। পরে আমি ফেসবুক পেজ খোলার পরে আমি আমার ছোট ভাইকে নিয়ে রাতে একটু রান্না করেছিলাম, চিজ বলের রেসিপি করেছিলাম ইউটিউব দেখে। ওই ভিডিওটা আপলোড করার পরে রেসপন্স নাই। হুট করে 3 মাস পরে ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেল। ওকে। প্রথমে দেখলাম 5,000, এরপর 10,000, 15, 20, 25 করতে করতে সেটা 1 মিলিয়ন চলে গেল। তারপর থেকে আমার আরো ক্রেভিংস জাগলো যে তাহলে মনে মানুষ এগুলো পছন্দ করতেছে। এরপর আমি শুরু করলাম মাঝরাতে রান্নার ভিডিও। মানে আমি রাতে জেগে থাকতাম, আমার প্রচুর ক্ষুধা লাগতো। পরে আমি এই নুডলস এই যে হাবিজাবি ঝাল টাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খুব রান্না করতাম। তো মানুষ এগুলো দেখতাম অনেক পছন্দ করতো। তো বেশিরভাগ মানুষ আমাকে চিনে যে জানালার পিছনের বাচ্চারা দাঁড়ায় থাকে, আমার ভিডিও দেখে ওইটা। আর অনেকে চিনতো যে আমি মাঝরাতে রান্না করি। কিন্তু আমার একটা প্রশ্ন, যে মনে করো তুমি চেয়েছো নাফাইসা নিশা নামটা সবাই জানুক, বাট টিকটকারদেরকে কেউ ভালোভাবে দেখে না, এবং টিকটকারদেরকে নিয়ে তুমি জানো যতই পপুলার প্ল্যাটফর্ম হোক না কেন, টিকটকারদেরকে একটু টিকটকার এই ব্যাপারটা আছে, এবং এটা কি চেঞ্জ হয়েছে কিনা মানসিকতা, এবং তোমার ধারণাটা কি? তুমি টিকটকার বলতে কি স্বাচ্ছন্দ্য বোধ করো নিজেকে? এখন একটা কথা হচ্ছে যে আমরা বাংলাদেশে যারা আছি আর কি, আমরা কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটাকে
ডে বাই ডে কিন্তু সবকিছু ডেভেলপ হচ্ছে, বাট আমরা বাঙালিরা, শুধুমাত্র বাঙালিরা কখনোই এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না যে কন্টেন্ট ক্রিয়েশনও একটা জব, এটাও একটা ক্যারিয়ার, এখান থেকেও লাইফে অনেক কিছু করা যায়। হ্যাঁ, আমি বলবো না যে সবাই ভালো করতেছে, এমন অনেক অনেক আছে। ওই অনেকের জন্যই এই টিকটক প্ল্যাটফর্মে যারা থাকে তাদেরকে টিকটকার বলা হয়। অ্যান্ড এটা এতটা লেম লাগে শুনতে, বাট কি আর করার। বাট তুমি যদি, আমি আমার লাইফের ফার্স্ট আমি দেশের বাইরে ট্যুর দেওয়ার মতন আর কি অ্যাবিলিটি আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আমি করেছি, আমি 2 বার গিয়েছি। আমি আপু দেখলাম যে দেশের বাইরে যখন গেলাম 2.6 মিলিয়ন ফলোয়ার আমার আছে, এই কথা শুনে ওরা না পারতেছে আমাকে হচ্ছে মানে গাছের উপরে বসায় দেয়, মানে গাছের উপরে আমাকে বসায় দেয়, লাইক এইরকম একটা সিচুয়েশন। ওরা এত বেশি অ্যাপ্রিসিয়েট করেছে যে আপনি এত ফেমাস, বাট বাংলাদেশে এগুলোর কোনো ভ্যালিউ নেই, একদম ভ্যালিউ নাই। বাট আমরা যদি এই জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরা, তো অনেকভাবে চেষ্টা করতেছি। হ্যাঁ, ডে বাই ডে আপগ্রেডেড হচ্ছি। যেমন আগে শুধুমাত্র একটা শাওমির অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও মেক করতাম, আস্তে আস্তে আল্লাহ তাআলা অ্যাবিলিটি দিয়েছে, এই কন্টেন্ট ক্রিয়েশনের কামাই দিয়েই একটু ফোন ডেভেলপ করা ট্রাই করেছি, হয়তো বা আরো পরে গ্যাজেটও আনা ট্রাই করব। তো এই যে এত এত ইমপ্রুভমেন্ট, এগুলো কেন করতেছি, বা কেন যেন আপনারা আরো ভালো কিছু দেখতে পারেন। আর আপনাদের থেকে একটাই জিনিস চাওয়ার, যে একটু অ্যাপ্রিসিয়েট করেন। সারাক্ষণ ডিমোটিভেট করার কিছু নাই। কমেন্ট সেকশনে ঢুকলেই নেগেটিভ কমেন্ট, বুলি করতেছে, বডি শেমিং করতেছে, ক্যারেক্টার নিয়ে কথা বলতেছে, বাট কাজ যেটা করতেছি, যেটা দেখানো ট্রাই করতেছি, ওইটা দেখতেছে না। বাট এখানে আমার একটা কথা আছে নাফাইসা, আমাদের যে শোটা, মানে আমি এটা নামই দিয়েছি সোল টক উইথ মুক্তা। মানে কেন সোল টক? বর্তমান যুগে প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে তুমি ডিপ্রেশন দেখবা, স্যাডনেস দেখবা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যারা আমাদের মতন পাবলিক ফিগার বা কথা বলছে পাবলিকে এসে 2-4টা কাজ করছে, ওদের এই যেটা বললে তুমি নেগেটিভ কমেন্টস অ্যান্ড বুলি, এগুলো থেকে অনেকে করে। তো আমি অ্যাকচুয়ালি আজকে তোমাকে চেয়েছি এই কারণে, আমরা সোসাইটিটাকে যেই জায়গায় নিয়ে গেছি আর আমরা অ্যাকচুয়ালি যা দেখাতে চাচ্ছি, আসলে তো আমরা সেটা পারছি না, কারণ আমাদেরকে তো টিকে থাকতে দিচ্ছে না, বরঞ্চ আমাদেরকে গ্র্যাভিটির মতো নিচের দিকে টানছে, রাইট? তুমি এগুলো কি করে হ্যান্ডেল করো, নেগেটিভ কমেন্টস, বুলিং, অ্যান্ড তুমি যারা এখন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছে ওদেরকে তুমি কি বলবে? সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন দেখো, যে তুমি যদি একটা জব করতে যাও, এখন তোমার কোয়ালিফিকেশন তেমন একটা ভালো না, তুমি আগে থেকে এত বেশি একটা এক্সপার্টও না, তুমি নতুন নুব। তো সেই ক্ষেত্রে যখন তোমাকে তারা কাজে নিচ্ছে, তোমাকে ট্রেন আপ করার জন্য হোক বা যেমন ভাবে হোক না কেন, তোমার সাথে তারা হয়তো দেখা যায় মিসবিহেভ করতেছে, বা তোমার কাজের ক্ষেত্রে তোমাকে এই তুমি এটা কেন পারতেছো না, ওইটা কেন পারতেছো না, ধমকি ধামকির উপরে রাখতেছে, কারণ তুমি কিন্তু কিছু জানো না। তো ওই টাইমে তুমি ভয়ে ভয়ে থাকো যে আসলে কি হচ্ছে। যখন আস্তে আস্তে তুমি ওদের চেইনটা বুঝে যাও, তুমি কাজটা ঠিক মতন করতে পারছো, অ্যান্ড তুমি এখন ওয়েল ট্রেন আপ, তখন তুমি আর এগুলোতে কিছু তোয়াক্কা করো না যে আমার কাজটা আমার এইভাবে করতে হবে, আমার ওগুলোতে কান দেওয়া যাবে না, আমার দিন শেষে এখান থেকে ইনকাম করতে হবে, আমাকে মান্থলি একটা স্যালারি দিচ্ছে, আমি আমার ডেইলি ওয়ার্ক বুঝিয়ে দিব, তারপরে যা আছে দেখা যাবে। সো সেম অ্যাজ আমাদেরটাও এরকম, যে প্রথম খুব কষ্ট লাগতো, খুবই, শুধু এই তোমার তো চোখ এরকম, তোমার তো চুল ছোট, এ দেখতে কেমন লাগে, মানে হাইট নাই, এটা নাই সেটা নাই, গায়ের রং কালো, বাড়ির কি অবস্থা, দেওয়ালের কি অবস্থা, ছাল উঠে যাচ্ছে, আবার আসছে ভিডিও বানাইতে, লজ্জা করে না। প্রথম খুব খারাপ লাগতো, কান্নাও করতাম, কতবার এরকম কান্না করছি, আর ভাবছিলাম পেজ ডিলিট করে দিব, আমার দ্বারা এগুলো হবে না, মানুষের এত কমেন্ট আমি নিতে পারছি না, কমেন্ট সেকশন অফ করে রাখলাম। এরপরে ভাবলাম কেন অফ করে রাখবো, আমি ভালো করতেছি, সে আমাকে ফোনে দেখতেছে, এখন আমার ভালো করা সে নিতে পারছে না, কারণ সে সেটা করতে পারছে না, তার হচ্ছে না সেটা। এখন আমি কেন ভালো করছি, সে কেন পারছে না, এর জন্য সে আমাকে ডিমোটিভেট করা ট্রাই করতেছে, আমাকে আরো কষ্ট দেওয়া ট্রাই করতেছে। বাট আমি এটাকে কষ্ট হিসাবে না নিয়ে আমি এটাকে আমার ডেভেলপমেন্ট হিসাবে নিব, যে ও আমার এটা খারাপ বলছে, আমি এর থেকে বেটার করব, তারপরে তুই আরেকটা খারাপ বলবি, আমি ওইটাকে আরো বেটার করব। নাফিসা, মানে তোমাকে আমি একটু রিলেট করে বলি, এই যে সোল টক উইথ মুক্তা যেটা নিয়ে আমি বারবার কথা বলি, আমি অনেক কষ্ট থেকে কিন্তু এই জায়গাটায় আসছি। কষ্ট থেকে ইন এ সেন্স, সে মনে করো আমি কোনো মেয়েদের কথাই বলছি, ছেলেদের কথায় পরেই আসি। একটা মেয়ে যে একটা মেয়েকে সম্মান করবে, মানে আমি কিন্তু অনেক
মানে গুছায় থাকি আমার লাইফে। তারপর আমি যত সুন্দরভাবে মানুষের সাথে মিশি না কেন, কথা বলি না কেন, মোটিভেট করি না কেন, ওদের পাশে থাকি না কেন, আমি তো প্রচুর মেয়েদের সাথে অনেক ছোটবেলা থেকে কাজ করেছি। আমি দেখেছি যে জিনিস তুমি করো নাই সেটা তোমাকে শুনতে হবে, যে জিনিসের ধারে পাশে তুমি নাই সেটা তোমাকে শুনতে হবে। তুমি আজগুবি আজগুবি কথা মানুষের থেকে শুনবা যে তুমি এটা ওটা করেছো। অ্যান্ড ফাইনালি তখন আমি চিন্তা করলাম, মানুষ এতটা ডিপ্রেসড, এতটা স্যাড, এতটা জেলাসি মেন্টালিটি হয়ে গেছে, তাহলে এখন আসলে আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করা দরকার। সেই জায়গা থেকে আসলে আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করা, এই যে সোল টক, যে তুমি আগে তোমার সোলকে ফিড করো, পজিটিভ হও ভাই, মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখো। তো যারা কাজ করতেছে সোশ্যাল মিডিয়াতে, তাদের চাইতে ভালো এটা কেউ ডিল করতে পারবে না, কারণ এত বেশি বুলিং এর শিকার হয়, কম বেশি কিন্তু সবাই হয়, কিন্তু সবাই কিন্তু কথা বলে। Most of the- একটা এই যে তুমি হাইটের কথা বললে, এখন তোমার হাইট নাই, এখানে তোমার দোষটা কোথায়, বানাইছেটাকে? তাহলে তুমি ডিরেক্ট কোয়েশ্চেন আল্লাহকে করতেছো, আসতেছে না বলো? তুমি যে আসতেছে। নর্মাল একটা কমেন্ট করে চলে যাইতেছো, তুমি কোয়েশ্চেনটা কিন্তু আল্লাহকে করে চলে গেছো। তুমি তোমার এই বান্দাটাকে এরকম বানাইছো কেন? বাট একটু আয়নার দিকে ফিরে দেখো, হয়তোবা ওর নিজেরই হাইট নাই, হয়তোবা ওরই এমন কিছু আছে যেটা কমতি, ঠিক আছে না? কিন্তু তোমার যেটা আছে, একটা সুন্দর স্মাইল, তুমি সুন্দরভাবে একটা ভিডিও করতেছো, প্রেজেন্ট করতেছো, ব্লগ করতেছো, মানে সবচেয়ে বড় কথা, ব্লগ করা যে কি কষ্ট, সব সময় সচেতন থাকা লাগে। সবাই বুঝে না এগুলা। ইভেন আমি তোমাকে যদি কালকে রাতের ঘটনাটা বলি, হুম আমার কালকে একটা শুট ছিল। শুট শেষ করে আমি বাসায় পৌঁছেছি 9:45টার দিকে। এরপরে আমি ভাবছি যে আজকে আমি র্যান্ডম সারাদিন মানে সারা রাতে আমি কি কি করি সবগুলোর ভিডিও ক্লিপ নিবো। এখন আমি থাকি একা, হুম ট্রাইপডে ফোন সেট করে হুম বারবার ভিডিও অন করছি, আবার যাচ্ছি, দরজা খুলছি, যে আবার এবার ভিডিও করছি, ওয়াশরুমে যাচ্ছি, ভিডিও করছি, রান্না করছি, চালের পট করতেছি, এটা করতেছি, সেটা করতেছি, রান্না করতেছি, সবকিছু ইচ এন্ড এভরিথিং। এই সবকিছু শুট করতে করতে রাতের বেজে গেছে 1:30টা। আমি স্টিল তখনো খাইনি, ক্ষুধায় আমি আর নিতে পারছি না। হুম এরপরে আমার ভিডিও শেষ করে আমি আবার ক্যামেরা অন করি, তারপর আমি 2টার দিকে আমি আমার ডিনার কমপ্লিট করি। হুম হুম। আসলে এটা ইজি থিং না। ওরা ভাবে যে ফোনের সামনে দাঁড়া দেখালে নাচানাচি করে শেষ, ঢলাঢলি করে ছেলেদের হ্যাঁ। দেখায়, এটাই হচ্ছে কাজ। এই জিনিসগুলো সবাই আসলে রিলেট করতে পারে না। আমি তার মানে এই বলবো না যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনই করেন হুম না, আপনার কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে না। আপনি জব করতেছেন, আপনি ওটাতে করেন। হুম। আমি প্রথমে এটা বলেছি, তুমি যেই প্রফেশনে আছো, যেইটাই তোমার প্রফেশন, তুমি হুম। ওইটাতে মনোযোগ দিয়ে কাজ করো। রাইট। তোমার এইটা না যে তুমি এখন আমি জব হোল্ডার, আমি ওটা ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে নেমে যাব। হুম না, আমি সেটা বলছি না। যে যেটাতে দক্ষ, হুম। আমি হয়তো বা কন্টেন্ট ক্রিয়েশন ভালো পারি, বা আমার এটাতে ফ্যাসিনেশন, আমার এটা প্যাশন, অ্যান্ড আমার এটা চয়েস ছিল, আমার হুম। এটা ভালো লাগা ছিল, এর জন্য আমি এটাতে অনেক বেশি এফোর্ট দিয়েছি। হুম। অ্যান্ড আলহামদুলিল্লাহ যতটুকুই পেরেছি, যাই হয়েছে, আমি বলবো না যে আমি অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছি, না, বাট যতটুকু করেছি নিজের দমে, নিজের ইচ্ছাতে, অ্যান্ড নিজে এই প্যাশনেট ছিলাম বিধায়। আচ্ছা নাফাইসা, তুমি কত ইনকাম করো বলো তো? এই, আমি এর জন্য কোনো শোতে আসতে চাই না। আসলেই খালি একটাই কথা, কত ইনকাম করো? শুনো, আমাকে আজকে জিজ্ঞেস করছে আপু তোমার স্যালারি কত, আমি 7,000 টাকা। তো আমার স্যালারি 7,000 টাকা, তো কি হয়েছে? তো এখন কেউ 7 লাখ টাকা ইনকাম করতেছে, তো কি হয়েছে? অ্যাপ্রিসিয়েট করো না? তোমরা অ্যাপ্রিসিয়েট করো না কেন? না, এই ঠিক কোয়েশ্চেন আমি এই আছে। কারণেই করলাম হ্যাঁ, যে ভাই, মানে অনেকে ভাবে কি সোশ্যাল মিডিয়াতে আছেন একদম কোটি কোটি টাকা কোটি ইনকাম কোটি করছে, টাকা নট ইনকাম লাইক করছে। দ্যাট। ভাই, কোটি কোটি টাকা ইনকাম করলে এখনো কি ঢাকায় ভাড়া বাসা থাকতে হয়? নিজের ফ্ল্যাট কিনে থাকতাম, isn't it? ট্রু ট্রু। তবে তোমার একা থাকার ব্যাপারটা, একা থাকা তো অনেক টাফ, স্পেশালি ঢাকায়। আমি স্যালন দেওয়ার পর বুঝেছি অনেক টাফ। সো তুমি কি করে ম্যানেজ করো, ব্যালেন্স করো? তোমার ফ্যামিলি কি করে সাপোর্ট করে? সাপোর্ট সিস্টেমটা কি তোমার? আমার সাপোর্ট সিস্টেমটা হচ্ছে, আমি আমার লাইফের যত আপস এন্ড ডাউনস গিয়েছে, আমি কখনো ভাবিনি যে আমি ফ্যামিলির বাইরে একা একা থাকবো। এটা আমার কখনো চিন্তাতেই আসে নাই। আমার যখন মানে মেন্টাল হেলথ একদম বিগড়ে গেছে, অ্যান্ড যখন আমার মেইন কথা হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশন এই লাইনে আসার পরে টুকটাক যখন আমি ব্র্যান্ডের কাজ করতেছি, প্রমোশনাল ওয়ার্ক করা লাগতেছে, যেমন বেশিরভাগ ঢাকার দিকে থাকে লোকেশন। দেখো তোমার এটা নিকেতনে, তাই না? আমি এখন সাভার থেকে আসলে আমার কতক্ষণ লাগতো? তুমি 1.5 ঘন্টা না, আমার জন্য আরো 4 ঘন্টা ওয়েট করা লাগতো তোমার। ট্রু। কোথায় বললাম বাসা তোমার? বসুন্ধরা। আচ্ছা, কাছেই তো আছে। সাভার থেকে যদি আসতাম। হ্যাঁ, তাহলে তো। তো কথা হচ্ছে যে এই যে আমার এই সময়ের যে একটা হেরফের, তারপরে ভাই আমি মিডল ক্লাস মানুষ, আমার টাকা পয়সা সেভিংস করাটা খুব প্রয়োজন, অ্যান্ড আমি এটা করিও। আমি যদি কোথাও 10 টাকা বাঁচে, আমি রিক্সাওয়ালা মামার সাথে আমি বার্গেনিং করি, আমার 10 টাকা আপনি আমাকে কমাই দেন। আমি কিছু কিনতে গেল এরকম। তো আমার দেখা যায় যাতায়াতে আমার অনেকটা কস্ট চলে যায়। ট্রু।
তো উত্তরাতে আমি ফার্স্ট শিফট হয়েছিলাম হুম 2023 সালের লাস্টের দিকে। তো তখন আমি ফার্স্ট এর জন্য নিয়েছিলাম যে ঢাকার দিকে গেলে আমার কাজগুলো ইজি হয়ে যাবে, আমি মেট্রো ইউজ করতে পারছি, আমার টাকা কম লাগতেছে, অ্যান্ড আমি সময়ের আগে পৌঁছে যেতে পারবো, আমার টাইমটাও সেভ হবে। কারণ কন্টেন্ট ক্রিয়েশনের টাইমটা সেভ করা অনেক বড় একটা জিনিস, আর অনেক True. ম্যান্ডেটরি। কারণ সারাদিনের কাজ শেষ করে আমার এডিটের জন্য তো আমার কমপক্ষে 2-3 ঘন্টা সময় প্রয়োজন। লাগে আমার নিজেকে তো টাইম দিতে হবে, তাই না? আমি সারাক্ষণ যান্ত্রিক জীবন আর কত পার করবো। তো এই মিলিয়ে ডিসিশন নিয়েছিলাম যে আমি ঢাকা শিফট হব। তো গিয়েছিলাম, তারপর ওখান থেকে আবার কিছু ট্র্যাজেডির কারণে ফেরত এসেছি। এখন আবার ভাবলাম যে এইটাই লাস্ট, আর ব্যাক করবো না সাভারে, যা আছে এখানেই হবে। নিজের কিছু একটা এখান থেকে করে যেতেই হবে, যেন আমি নিজেকে বলতে পারি যে নাফাইসা তুমি করতে পারছো, তুমি যা চেয়েছো তা পারো নাই, বাট কাছাকাছি যেতে পেরেছো। আমি যেটা আর কি মনে মনে বিলিভ করি, এটা প্রত্যেকটা মেয়ে আর প্রত্যেকটা মানুষের এটা বিলিভ করা উচিত, ড্রিম অলওয়েজ বড় দেখতে হয়। ড্রিম তুমি তোমার সাধ্য থেকেও বড় দেখো। এখন আমার কেনার ক্ষমতা হচ্ছে করলা ক্রস, বাট আমি ভাবতেছি মার্সিডিজ কিনবো। এক্স্যাক্টলি, এটা আমার ড্রিম, এটা হবেও। দ্য ল অফ অ্যাট্রাকশন এটাই বলে। হ্যাঁ, তো অলওয়েজ হচ্ছে এই ড্রিমটাকে বড় রাখতে হয়। কাছাকাছি তো যাবো, তাই না? ইভেন সেমও হতে পারে, হতেই পারে, মিরাকেল হয়, হতেই পারে, মানুষের সাথেই হয়, এটা হয়। এখন কখন কিভাবে হবে জানি না, বাট চেষ্টা করতে, স্বপ্ন দেখতে ক্ষতি কি? স্বপ্ন দেখতে টাকা লাগে না, বাট স্বপ্ন দেখলে ওইটা অ্যাচিভ করার জন্য পরিশ্রম করার এনার্জি চলে আসে। তো দ্যাটস দ্য থিং, যে আমি একা একা থাকার ডিসিশন নিয়েছি। আমার ফ্যামিলি যদি বলো, আলহামদুলিল্লাহ, এমন ফ্যামিলি মানুষ হয়তো বা গুনে গুনে 2-1টা পায়। এই যে তুমি একটা বললা যে স্বপ্ন বড় দেখো, এই জিনিসগুলো আসলে আমি তোমার থেকে জানতে চাচ্ছিলাম যে কোন জিনিসটা তোমাকে ইন্সপায়ার করে পজিটিভ থাকতে। তুমি কিন্তু তোমাকে যদি আমি ধরে রাখি যে তুমি বসে আছো, ধরে নাও নাফাইসা বসে আছে, তোমার পিঠের মধ্যে না হলে আমার মতে, আমি খালি চোখে দেখতে পাই 100টার বেশি তীর মানুষের মারা এবং রক্তাক্ত ধরো তোমার পিঠটা, এবং তুমি তারপরও নিজেকে ইন্সপায়ার করছো কিভাবে? এই যে সবাই আমাকে বুলি করতেছে বা স্টিল আমি মনে হয় আমার নিজেকে মিররের সামনে দাঁড়াইলে আমি হয়তো বা নিজেকে আমি যেরকম দেখি, আমার কাছে মনে হয় ওই মানুষগুলো আমার এই ফেসটা নিয়ে কত ধরনের কমপ্লিমেন্ট তো দূর থাক, কি পরিমাণ নেগলেক্ট করে আমাকে। কিন্তু আমার কোনোদিনও তোমার ভিডিও দেখে এটা মনে হয় না, আমি চিন্তা মেয়েটার স্কিন কি সুন্দর, এখনো বেবি টাইপ স্কিন তোমার, তুমি বলো এত সুন্দর হেয়ার তোমার, মানে আমি বুঝি না মানুষ কি বলে, মানুষ চিকন হতে চায়, তোমার এত সুন্দর একটা ফিগার, মানে তুমি যদি একটা মানুষকে কমপ্লিমেন্ট করতে যাও, দেয়ার ইজ সো মেনি থিংস। আপু তুমি এইটা জানো না যে মেয়ে মানুষরা সব থেকে বেশি খুশি হয় মেয়ে মানুষ যখন মেয়ে মানুষকে কমপ্লিমেন্ট দেয়। এক্স্যাক্টলি, ওরা এত খুশি হয়। আর জানো, আমি এটা বিলিভ করি যে রাস্তাঘাটে যাচ্ছি, একটা মানুষকে আমার দেখে ভালো লাগতেই পারে, সুন্দর লাগতেই পারে, আমি কোনো কিছু চিন্তা না করে আমি তাকে কমপ্লিমেন্ট পাস করে দিই যে ইউ আর লুকিং প্রিটি টুডে, তোমাকে খুবই সুন্দর লাগছে। এন্ড ওই যে একটা স্মাইল দেয়, সে আমাকে চিনে না, মেয়েটা আমাকে চিনে না, বাট আমার কমপ্লিমেন্ট পেয়ে সে খুশি হয়ে গেছে। হইতেও পারে তার আজকে সারাদিনটা ভালো যায় নাই, বা তার মুডটা অফ, এই একটা কমপ্লিমেন্টের কারণে তার মুখে একটু হাসি ফুটেছে। তো এটা কি উচিত না? অফকোর্স আমার মনে হয় যে ছেলে মানুষের থেকে মেয়ে মানুষকে অ্যাপ্রিসিয়েট করা বেশি দরকার। আমি তো ভাবতাম যে মেয়ে মানুষের দুঃখ বুঝে, বাট এই সোশ্যাল মিডিয়াতে আসার পর আমি বুঝতে পারলাম মেয়ে মানুষের সব থেকে বড় শত্রুই হচ্ছে মেয়ে মানুষ। আমি রিসেন্টলি এমন একজন মেয়ে পেয়েছি, মানে খুব দুঃখের সাথে বলছি, আমার তো মানে তোমার পেজ বলো, আইডি বলো, সব চলে গেছে একদম, 7টা হ্যাকড এন্ড নাথিং লাস্ট 1 year। দেন আমার নতুন যে পেজটা, ওটা 1 month প্রচুর গ্রো হয়েছে, বুঝছো, মানে গ্রোথ অনেক ভালো। আমার যে ভিডিও ভাইরাল হচ্ছে 1 million 2 million 3 million এরকম করে 8-10টা ভাইরাল হচ্ছে আবার পর 1 মাসের মধ্যে। তো এর মধ্যেই তোমার আমি দেখলাম যে বিহেভিয়ার এত চেঞ্জ, যে কেন আমার ভিডিও ভাইরাল হচ্ছে, তাদের চিন্তা হচ্ছে বুস্ট করতেছে। সে নো, মানে আমি না, আমি জীবনেও মানে টাকা খরচ করে যে বুস্টিং, যেটা বিজনেসের ক্ষেত্রে ইটস এ ডিফারেন্ট থিং, বাট পার্সোনাল কন্টেন্ট এটা উচিতই না, আস্তে আস্তে কন্টেন্ট বানানোটা বেটার। আর আমি তো সারটা করে এডুকেশনে থাকি, আমি কিন্তু পড়াশোনার উপরেই থাকি। এখন আমি মেন্টাল হেলথ নিয়ে পড়ছি, সো আমার কন্টেন্ট হবেই মেন্টাল হেলথ নিয়ে। দেন আমার ফেস ইয়োগা নিয়ে আমার পড়াশোনা আছে। তো আমার বিভিন্ন সেক্টরে যেহেতু পড়াশোনা, আমি ওগুলোকে কম্বাইন করেই কিন্তু আমি কিন্তু কন্টেন্টটা বানাই, এমনভাবে বানাই যেটা মানুষের দরকার। আমার স্লোগান একটাই নাফাইসা, দ্যাট ইজ বি পজিটিভ। মানুষকে যত বুলি করবা, মানুষকে যত নেগেটিভ কথা বলবো, ওটা তোমার লাইফে হবে।
তুমি থুতু উপরে মারলে কিন্তু নিজের গায়ে পড়ে। আমি তোমার সাথে দুই একটা জিনিস আমার এত ভালো লাগলো যে তুমি কমপ্লিমেন্টের কথা বললা, তোমার পজিটিভিটি। নাফাইসা যেখান থেকে উঠে আসছে, যেখানে বর্তমান নাফাইসা, সেই জায়গায় তুমি তো স্ট্রাগল করে নিজেকে স্ট্যাবলিশ করছো, পাশাপাশি তোমার মধ্যে কিছু পজিটিভ চেঞ্জ আসছে। এই যে দেখো, তুমি কমপ্লিমেন্ট করার কথা বলছো, তুমি স্বপ্ন বড় দেখো, তুমি যাই হও না কেন, একটা মেয়ে হয়ে তুমি ঢাকা শহরে একা থাকছো। এই যে একা থাকা, এটা নিয়েও দেখবা মানুষ অনেক কথা বলবে তোমাকে, বাট তোমাকে তোমার জার্নিটা তো কেউ এসে কমপ্লিট করে দিবে না। অবশ্যই দিবে না। অ্যান্ড তুমি বলো যে বলবে হয়তোবা, ইতিমধ্যে কি কি বলতেছে, আমি তো কমেন্ট সেকশনে ঢুকিও না আল্লাহর বস্তে, আমি জাস্ট ঢুকি না। আমার দরকার ভিডিও পোস্ট করা, ভিডিও পোস্ট করে আমি চলে যাই। কত ভালো লাগে যখন যে কমেন্ট সেকশনে ঢুকলে দেখি যে সুন্দর লাগছে বা কি সুন্দর পরিপাটি গুছানো, কত ধরনের ইনফরমেশন থাকে। যেমন আমি একটা ব্লগে যেমন বলেছি আমার ওয়াইড্রোবে একটু প্রবলেম হয়েছে, এটা ফিক্স করতে চাই, কোনো সলিউশন থাকলে আমাকে বইলো। আমি কমেন্ট সেকশনে ঢোকার সাহস করতে পারছি না যে আমি দেখবো কেউ আমাকে এটার সাজেশন দিয়েছে কিনা। ওকে, তো বুঝতেছো মানে বিষয়টা। তারপরও আমার কথা একটাই, আমি তারপর তাদেরকে বলি আমাকে হেট করেন, আমাকে ভালোবাসেন, বাট আমি আপনাদেরকে ফ্রম বটম অফ মাই হার্ট আমি ভালোবাসি আপনাদেরকে। আমি একটা কথা বলি, তোমার মনে আছে আমি 2 বছর আগে তোমাকে একটা কথা বলেছিলাম আমার বড় ভাই একটা বলে আমি খারাপ, নেক্সট লাইন বলো, মনে আছে তোমার? তুমি এটা স্ট্যাটাস দিয়েছিলাম। হ্যাঁ, সো আমার লাইফে এখন আমি কিন্তু প্রচন্ড সফট অ্যান্ড সুইট টাইপের মানুষ, এবং অ্যাট দ্য সেম টাইম আমি অনেক বোল্ড ইন এ সেন্স, তুমি আমার সাথে কিছু করে যাবা মানে তুমি রেজাল্ট আল্লাহর তরফ থেকে খুব তাড়াতাড়ি পাবা। আমি নিজেকে একদম এঞ্জেল মনে করি। আমি মনে করি কি, আমি এত মানুষের জন্য ভালো চিন্তা করি, যদি আমি কারোর জন্য খারাপ চিন্তা করি, যদি আমি তোমার জন্য খারাপ চিন্তা করি, আমার এই ভয় থাকে যে আল্লাহ আমাকে এটার পানিশমেন্ট তাড়াতাড়ি দিবে। মানুষ কেন জানি এটা বুঝে না যে তোমরা যে কমেন্ট সেকশনে বুলি করতেছো, কথা বলতেছো, একটা মানুষকে নিয়ে যে এত বাজে বাজে কথা বলছো, তোমরা ওর জার্নি সম্পর্কে জানোই না, তারপরও এত কথা বলতেছো তোমরা। কথা হচ্ছে যে ওরা ভাবে কি যে কমেন্টই তো করতেছি, এতে কি এমন হচ্ছে, বাট তুমি জানো না তোমার একটা কমেন্ট একটা মানুষের মেন্টাল হেলথের উপরে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করে। আপু আমি এখন পর্যন্ত, আমি এর আগে বলেছিলাম কিনা আমি জানি না, আমি এখন পর্যন্ত অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খাই প্রতিদিন, কারণ এগুলো আমাকে খুব 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 ট্রমা দেয়। আমি কমেন্ট সেকশন চেক করতে যাই না, আমি আমার মেসেজে দেখা যায় পেজের মেসেজ চেক করা লাগে প্রফেশনাল কাজ পারপাসে হলেও, ওইখানেও মাঝে মাঝে এরকম অনেক অকথ্য ভাষার কথাবার্তা পাই। মেয়ে মানুষরাও বলে, ছেলে মানুষরা তো আছেই, অ্যান্ড ছেলে মানুষরা যেভাবে বলে আমার মনে হয় সে কখনো নারী জাতি, সে কখনো মায়ের পেট থেকেই হয় নাই। আমি অবাক হই যে এখনকার জেনারেশন কতটা খারাপ হতে পারে যে একটা মেয়ে মানুষকে নিয়ে, তার বডি শেমিং থেকে তার চরিত্র নিয়ে। আমার কথা হচ্ছে একটা মেয়ে মানুষ তার পার্সোনাল লাইফে হাজার খারাপ, অনেক খারাপ, ধরলাম খুবই খারাপ, বাট তুমি তার প্রফেশন দেখো, কারণ সে তোমাকে তার প্রফেশন দেখাচ্ছে, ইজন্ট ইট? তো তুমি ওইটা না দেখে সে পার্সোনাল লাইফে কি করেছে এইটাতেও আমি আসতে চাই যে আমার কথা হচ্ছে একটা মানুষ যাই করুক, সে জব করুক আর কন্টেন্ট ক্রিয়েশনে থাকুক আর যাই করুক না কেন, পার্সোনাল লাইফে ওর সাথে কি হয়েছে এটা তো আমরা জানি না। কিন্তু যখনই তুমি সোশ্যাল মিডিয়াতে আসছো, তোমার পার্সোনাল লাইফ তাদের জানতে হবে, জানবে তার উপর ওখানে ডেকোরেশন থাকে অনেক কিছুর, তারপর ওটাকে একদম ময় মশলা দিয়ে বলবে বারবিকিউ। তো আমার কথা হলো যে বর্তমান যুগে আসলে যখন আমরা সামনাসামনি কোনো ঝগড়া করতাম ছোটবেলায়, বা এই বান্ধবীকে নিয়ে আজে বাজে কথা বলছে, সেম এই জিনিসটা যেরকম কমেন্ট সেকশনও কিন্তু আপনারা সেম জিনিসটা করছেন, সেম জিনিসটাই ওপেনলি করছেন, কোনো মানে ডিফারেন্সেসই নাই ওদের ভেতরে। এখন ওদের কমেন্ট নিয়ে এগুলো আসলে কিছু বলতে পারবো না, কারণ দেখো তুমি কে আর আমি কে, বড় বড় সুপারস্টার থেকে শুরু করে সালমান খান, শাকিব খান, বাংলাদেশের উপবিশ্বাস আপু, বুবলি আপু, পরিমণি আপু, কাউকে বাদ দিতেছে না। তো আমার একদিকে না পরিমণিকে খুব ভালো লাগে যে ও কিছু কিছু ক্ষেত্রে খুব বোল্ড, অ্যান্ড আমি ওই জিনিসটাকে আমার মনে হয় যে লাইক আমার সুইটনেসটাকে মাঝে মাঝে আমি এরকম কাচুম্বার করে আমি এটাকে ফেলে দেই, আমি এরকম বোল্ড হয়ে যাই। ট্রাস্ট মি, প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু মা দুর্গার মতন একটা ব্যাপার আছে, বুঝছো? মানে একবার নেওয়া যায়, 2বার নেওয়া যায়, থার্ড টাইম কি নেওয়া যায়? হ্যাঁ, সেটাই নেওয়া যায় না। না, তুমি আমাকে বারবার হচ্ছে আমাকে খোঁচা মারবা, আমাকে কষ্ট দেওয়ার ট্রাই করবা, এন্ড তুমি কি ভাবতেছো আমি বারবার খালি চুপ করে শুনেই যাবো আর আমি কোনো অ্যাকশন নিব না? বাট হ্যাঁ, আমার অ্যাকশন তোমার প্রতি না থাকলেও আমার অ্যাকশন এমন হবে যে তুমি নিজে নিজে রিগ্রেট ফিল করবে যে আমি কেন এটা করলাম, আমার এটা করা উচিত না। অবশ্য ওর পিছনে সেকেন্ড টাইম লাগা যাবে না, এমন অনেক হয়েছে। আমি আগের নাফাইসা নাই। আগে তো আমি হয়তো
থাক মাফ করে দিছি থাকো মাফ একবার মাফ করব বারবার করব না। আচ্ছা, এবার আমাকে বলো, এই কন্টেন্ট ক্রিয়েশনে থাকা অবস্থায় তোমার সাথে বিভিন্ন ব্র্যান্ড কিন্তু কোল্যাপস করছে। কাজের ইয়েটা কেমন? প্রতিদিন ব্যস্ত থাকা হয় কেমন? প্রতিদিন ব্যস্ত বলতে আমার প্রতিদিনই ব্যস্ত। এই যে আজকে জাস্ট টাইম বের করে তুমি বলছো না কবে ডেট ফাঁকা আছে, যেমন কালকে আমার আরেকটা কাজ আছে সকাল 9টা থেকে। আচ্ছা, তো প্রতিদিনই আমার কাজ থাকে। আর যেদিন আমার বাহিরে কাজ না থাকে সেদিন আমার বাসায় আমার প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট প্রমোশন। ওইটার জন্য ভিডিওস মেক করতে করতে দেখা যায় কোন দিক থেকে 5-6 ঘন্টা চলে যাচ্ছে আমি নিজেও বলতে পারছি না। তো মোস্ট অফ দ্য ডেই আমার বিজিতেই কাটে। অ্যান্ড আমি এটা পছন্দ করি কারণ আমি এটা মনে করি শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা। এটা কখনোই হতে দেওয়া উচিত না। সময় খালি রাখাই উচিত না। আমি যখন অতিরিক্ত খালি থাকি মানে সময়, তো আমি জানি না আমি লাস্ট কবে আমার এত ফ্রি টাইম ছিল। আমি অনেকদিন ধরে ট্রাই করতেছি যে নেটফ্লিক্সে একটা মুভি আসছে, এটাকে আমি খুব মনোযোগ সহকারে আরাম করে পপকর্ন খেতে খেতে আর অনেক ধরনের রান্না করে বসে বসে খাবার দেখবো, সময়টাই কুলাতে পারছি না। কাজ শেষ করতে করতে ভিডিও এডিট করতে করতে পরে দেখি রাত্রে 3টা বাজে। নিজের জন্য কোনো টাইমই নাই। তো মোস্ট অফ দ্য ডে বিজি থাকা হয়, কাজের উপরে থাকি, পছন্দ করি। অ্যান্ড টাকা কামাইতে হবে, অবশ্যই টাকা কামাইতে হবে। আমাকে কেউ এসে দিয়ে যাবে না। আমি এই যে বড় বড় স্বপ্ন দেখতেছি, এখন যদি আমি বসে বসে খালি বলি আমি এটা করবো একদিন, বাট আমি অ্যাকশন নিচ্ছি না, তাহলে তো আসবে না। এই আরো একটা কথা আমি বিশ্বাস করি যে বড় অ্যাকশনের থেকে ছোট ছোট স্টেপ অনেক ভালো। ট্রু, একদম ভেরি নাইস। তুমি ছোট ছোট স্টেপ করে তুমি যেই বড় অ্যাচিভমেন্টটা করতে পারবা, এক ধপাস করে একটা বড় কিছু তুমি ওটা পারবা না। তাই প্রত্যেকটা জিনিস এখন আমি এটা নিয়ে আফসোস করি না। যেমন অনেকে বলে তোমার আগেও আরো অনেকে কন্টেন্ট ক্রিয়েশনে এসেছে, তোমার পরেও এসেছে, তারা এত সাকসেস, তুমি কি করলা? হ্যাঁ ঠিক আছে, হয়তো আমি অনেক কিছু করি নাই, বাট আমি কি একবারই করি নাই? আমি আমার জায়গা থেকে যতটুকু করেছি, অনেকের ব্যাকবোন ছিল সাপোর্ট, কারো মা বাবার ফিনান্সিয়াল সাপোর্ট, কারো হচ্ছে হাজবেন্ড ছিল সেটার সাপোর্ট, কারো বয়ফ্রেন্ড ছিল, বা কারো হচ্ছে নিজেদের মানুষরা, ফ্যামিলির অনেক মেম্বার্স আছে, কারো হচ্ছে টিম অনেক বড়, কারো হচ্ছে ফ্রেন্ড সার্কেল অনেক বড়। বাট আমি দ্য নাফাইসা নিশা, আজকে যদি আমি 2026 সাল চলতেছে অগস্ট, আমি শুরু করেছিলাম 2017 সাল থেকে, 17 থেকে 26 পর্যন্ত এই ফুল জার্নি আমার একার ছিল। এখানে আমাকে সিঙ্গেল একটা স্টেপে কেউ আমাকে কখনো সাপোর্ট করে না, ইভেন দো মাই ফ্যামিলি ইনক্লুডেড, তারাও কখনো আমাকে এরকম ভাবে মানে আমাকে সাপোর্ট করে না, এখন করে। তখন তো এমন একটা টাইম ছিল আম্মু বাবা আমাকে ভিডিওই করতে দিবে না। ওকে, তারা বলছে এইসব করা লাগবে না, মেয়ে মানুষ। তো আমি বলছি আমার ভাল লাগে, ঠিক আছে ভাল লাগে। ওকে, তো পরে যখন দেখলো, এখন অনেকে বলবে টাকাও দেখছে মনে হয় ফ্যামিলি, এর জন্য অ্যাপ্রিসিয়েট করেন না। আমি আমার ফ্যামিলিকে আহামরি টাকা দিয়ে ভরাই ফেলতেছি না। যদি এত টাকা পয়সা দিতাম আজকে আমার বাবার 5তলা বাড়ি করে দিতাম, আমার বাবার দোকান করা লাগতো না। মাই ফাদার ইজ এ শপকিপার বাই দ্য ওয়ে। তো ওনার কষ্ট করে সারাদিন গরমের ভেতর দোকানে বসে থাকা লাগতো না যদি আমি এতই টাকা ইনকাম করতাম, তারা যদি আমার টাকা পয়সার এতই লোভী হইতো। বাট তারা যখন দেখছে যে আমার মেয়েকে 10টা মানুষ, আমার পাপাকে যখন বলে আপনি নাফাইসা নিশার আব্বু না, আমার ভাইকে দেখে যখন বলে এই তুমি খরগোশ না, এই আন্টি আপনার মেয়ে নাফাইসা নিশা না, আপুর ভিডিও অনেক দেখি, অনেক ভাল লাগে, এই যে কথাটা আমার পাপা প্রাউডলি বলে যে আমার মেয়ের গার্ডস আছে, এর জন্য আমার মেয়ে জায়গায় আসছে। হ্যাঁ প্রথমে আমরা দেই নাই, ঠিক আছে, বাট মেয়ে থেমে থাকে নাই। তো আমার ফ্যামিলি আমাকে নিয়ে প্রাউড ফিল করে, টু বি অনেস্ট। টাকা দেই আর না দেই ডাজন্ট ম্যাটার। মা বাবার আসলে এরকমই হওয়া উচিত যে বাচ্চারা যেটা করে আসলে সেটার পাশে থাকা উচিত। তাহলে কারণ হচ্ছে দুনিয়ার মানুষ তো তোমাকে নেগেটিভিটি ছুড়ে দিবে, তখন একটু মা বাবা পাশে থাকলে হয় কি বাচ্চারা একটু সাহস পায়। আবার তুমি এমন ফ্রেন্ড পাবা, এমন মানুষ পাবা জেলাসে তোমার নামে আজে বাজে কথা বলা, এগুলো তো আছেই। এর জন্য ফ্যামিলি সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। ফ্রেন্ড, আমি আজকে একটা কথা এই পডকাস্টে বলে যাচ্ছি, ফ্রেন্ডস নামক জিনিসটা যেই মানুষের লাইফে আছে সে লাইফে কখনো কিছু করতে পারবে না। নেভার এভার। আমি একদম খাতায় কলমে লিখে দিয়ে যাব যে কেউ বলছে যে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, আর ইউ শিওর শি ইজ অর হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? এগুলো কখনোই হয় না। তুমি ভালো কিছু, আমি নিজেকে দিয়ে রিলেট করি যে আমি যখন একটা মানুষকে কিছু বলতেছি আমার কিরকম লাগতেছে যখন, আমি তোমাকে সিম্পল একটা কথা বলি। আমার ফ্ল্যাটমেট, ও কিছুদিন আগে ওর উড বি হাজবেন্ড ওকে একটা ফ্লাওয়ার বুকে উইদাউট এনি ওকেশন ওকে গিফট করছে।
হুম। তো সে শেষে খুলতেছিল, তো সেখানে ছিল লিলি, অ্যান্ড আমার লিলি অনেক পছন্দ, আমি হুম। পার্সোনালি লিলি ফ্লাওয়ার অনেক পছন্দ করি। ওইটা দেখে হুট করে আমার ভিতরে একটু জেলাসি কাজ করলো, কিরে হুম। ভাই কোনো ওকেশন ছাড়াই আসলে আই উইশ আজকে আমার যদি কেউ থাকতো, আমার কিন্তু এটা আসছে মাথায়। হুম। হুম। তাহলে এই যে জেলাসি, এই যে বিষয়টা, পরে এটাকে আমি আল্লাহ তবা তবা আমি লাগলে নিজেকে দিব, অ্যান্ড আমি ইনস্ট্যান্ট হুম। আমি ফ্লাওয়ারের পেজে নক করি যে হুম। আমাকে 3-4 দিনের ভিতরে আমাকে ফ্লাওয়ার বুকে এনে দিবেন, হুম। কারণ আমার দেখে ক্রেভিংস হয়েছে, আমার লাগবে। হুম। তো এই যে বিষয়টা আমি নিজেকে রিলেট করি, যখন আমি আরেকজনের ভালো কিছু নিতে পারছি না ঠিক মতন, হুম। বাট আমি নিজেকে ডাইভার্ট করতেছি, এমন না যে আমি ওইটা ধরে তুমি বসে তো আছি। তোমার সবচেয়ে ভালো যে জিনিসগুলো ইমপ্রুভমেন্ট, আমি বুঝতেছি একটা নেগেটিভ জিনিস আসছে, ওটাকে আমি প্রশ্রয় দিব না, আমি ওটাকে পজিটিভের দিকে, হুম। ভেরি নাইস। এখন এমন না যে আসবে না, একবারে দুধে তো তুলসী পাতা তো আমরা কেউই না, নেগেটিভ আমরা তো মানুষ। নেগেটিভ সবকিছু আমাদের ভিতরে আসে, পজিটিভ নেগেটিভ, বাট ওইটাকে তুমি কিভাবে কভার আপ করতেছো, তুমি ওইটাকে কিভাবে ওটার সাথে ম্যানেজ করতেছো, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। জানো না অফিসে এটা না আমি শিখলামই না, এখন আমি এই কিছুদিন ধরে আমার মনে হয় আমি না কোনো কিছু একটু হলে আমি, আমার যারা আশেপাশে থাকে, আমি খুব জানো আমার এই ভিডিওতে না এরকম আসছে, এটা না এরকম বলছে, পরে আমি দেখলাম নিতে পারে না, সামহাও নিতে পারে না, আমি এখন আর জেলাসিটা চলে বলি আসে। না, আমার আগে হতো আমি এমন। আমি এই জিনিসটা দেখলাম, মানে মানুষ, আমি যেরকম অ্যাপ্রিসিয়েট করতে খুব, আমার কিন্তু মেয়েদের কোনো কিছু দেখলে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, ছেলে মেয়ে সবাইকে, আবার আমি শিখাতেও চাই বাচ্চাদেরকে এই জিনিসটা, যে লাইক অ্যাপ্রিসিয়েট করো। কিন্তু আসলে আমি এরকম, তো আমি ভাবি কি অন্য একজন ও ওরকম, মেবি অ্যাকচুয়ালি এইরকম, কিন্তু বাট ওই না, ধাক্কাটা হয় না। কখনোই হয় না। এখন দেখো আপু, যে এই চেঞ্জ গুলো তো চাই নাই, কারণ আমি এটা মনে করি যে মানুষ মানুষের জন্য, তাই না? হুম। মেয়েরা মেয়েদের কষ্ট বুঝবে। তো দিন শেষে যখন দেখি যে অনেক বেশি এক্সাইটেড থাকি কোনো কিছু নিয়ে বা শেয়ার করতে চাই, যেমন আমার কিছুদিন আগে মার্ভেলের একটা ইভেন্টে আমাকে ইনভাইট করা হয় অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর। তো আমাকে একটা সুন্দর গিফট হ্যাম্পার পাঠানো হয় আমার নামের খোদাই করে, নেম প্লেট করে, অ্যান্ড হুম। আই ওয়াজ সো হ্যাপি দ্যাট টাইম। তো আমি একটা সুন্দর করে একটা ভিডিও শেয়ার করি, মানুষরা মানে রীতিমতো বাপের জন্মে কখনো দেখে নাই, কখনো এরকম হয় নাই, আইসে কই থেকা, এইটা সেইটা হাবি জাবি, মানে কত কথা। আমি আমার ভালো একটা মোমেন্ট শেয়ার করছি, তো এরকম যখন আমার সাথে পরপর খালি হয় না, এখন আমি না কারোর সাথে শেয়ার করি না, সব বন্ধ করে দিছি। হ্যাঁ আমি করি, কখন করি, আমার ঘরে আমার একটা মিরর আছে, মিররের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি নিজেকে খুব অ্যাপ্রিসিয়েট করি, অ্যান্ড আমি আমার সাথে খুব বলি আজকে আমি এটা করছি, আজকে আমার এটা অ্যাচিভমেন্ট হয়েছে। অ্যান্ড আমি এখন লাইফটাকে এমন একটা রুটিনের ভেতরে আনার ট্রাই করতেছি, আমি প্রতিদিন আমি কি করি, কয়টা ভালো কাজ করলাম, কয়টা আমার সাথে খারাপ কাজ হইলো, কয়জন আমাকে বকা দিল, কয়জন আমাকে অ্যাপ্রিসিয়েট করলো, কি অ্যাচিভ হইলো, কয় টাকা কামাইলাম, কতটা ডাউনফলে গেলাম, কি হচ্ছে না হচ্ছে, একটা হোঁচটও যদি খেয়ে থাকি, আমি প্রতিদিন ডায়েরিতে নোট করে রাখি। এটা একটা চেইন, যখন তুমি প্রতিদিন তোমার এই আপস অ্যান্ড ডাউনসগুলো, ভালোগুলো খারাপগুলো তুমি ডায়েরিতে নোট করতে থাকবা, তুমি ডে বাই ডে বুঝতে পারবা যে তোমার ইমপ্রুভমেন্টটা আসলে কোন দিকে হচ্ছে। হ্যাঁ, লেকিংসটা কোথায়, ভালো দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে, এন্ড তুমি ওইটাকে পরে আবার মোটিভেট করতে পারবা, করে তুমি ওই জিনিসটাকে আবার ভালোতে কনভার্ট করতে পারবা। পজিটিভিটি যে লাইফে কি পরিমাণ প্রয়োজন বেঁচে থাকার জন্য, এখনকার জেনারেশনে এখন আমরা যারা আছি আমাদের ভিতরে নেগেটিভ এনার্জিতে ভরা। কিন্তু এখানে আমার একটা কথা আছে, তোমার আশেপাশে নেগেটিভিটি আছে, নেগেটিভ অনেক কিছু দেখছো, কাঁদছো, খারাপ লাগছে, সব ঠিক আছে, বাট একটা মানুষ হিসেবে তুমি যদি পজিটিভ হও, এই যে একবার তোমার মধ্যে পজিটিভ ভাইবটা ঢুকে গেল না, এটা কিন্তু আর কেউ নিতে পারবে না, না ফাইসা, এটা তোমার অ্যাচিভমেন্ট। অ্যান্ড এই পজিটিভ ভাইব থেকে কি কি চেঞ্জ হবে জানো, তুমি তোমার লাইফ নিয়ে বিজি থাকবা, তুমি তোমাকে নিয়ে বিজি থাকবা, তুমি কোনো মানুষের গিবত করবা না, তুমি আরেকজন কি করতেছে এটা তোমার গায়ে লাগবে না, তুমি আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করা, এই যে তোমার কিন্তু চেঞ্জ চলে আসে। সো আমি দুইটা বিষয় তোমার সাথে অ্যাড অন করতে চাই। আমি সকালে ঘুম থেকে উঠে একেবারে বিছানা থাকা অবস্থা 10টা গ্র্যাটিটিউড লিখে ফেলি, শুক্রিয়া যা যা আমার আছে, আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ করে ফেলি। দেন আমি 10টা অ্যাফার্মেশন মাস্ট করি, এবং তার মধ্যে একটা থাকে আই এম দ্য বেস্ট। ইয়েস, অ্যান্ড আই এম দ্য বেস্ট, ইটস নট ইন আ নেগেটিভ ওয়ে, অনেকে বলে না অহংকার করে বলে, নট লাইক দ্যাট, নিজের চোখে মিররের দিকে তাকায় বলাটা খুব ইম্পর্টেন্ট। এটা শাহরুখ খানও কিন্তু এই কথাটা বলেছে, খেয়াল করছো, ও সবসময় বলে দেখো তুমি কি করতেছো আমার এটা জানার দরকার নেই, বাট আমি আমার জায়গায় আই এম দ্য বেস্ট। আমার তোমার আমি খাইও না পড়িও না, আমি তোমার কোনো খবরও নিব না, কোনো দরকারও নাই, তুমি তোমার জায়গায় থাকো, আমি আবার তোমার পিছনেও লাগবো না। সো আমার ওই জিনিসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করছে, এই কথাটা, যে লাইক আসলে এটা, এগুলো কিন্তু মেন্টাল হেলথে কিন্তু এই জিনিসগুলো সবগুলো পড়ে যাচ্ছে, অনেক 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 কাজে দেয় এগুলো। তো রেগুলারিটি আমার মনে হয় যে একটা ভালো লাইফ লিড করার জন্য তোমার অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। ভালো একটা মানে ডেইলি রুটিন, একটা কিছু কিছু ভালো অভ্যাস, প্রতিদিন করা কিছু পজিটিভ কাজ, এবং হচ্ছে তোমার
তুমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে চাচ্ছ, এই প্রত্যেকটা জিনিস তুমি ডে বাই ডে প্রতিদিন যখন তুমি এটাকে প্যাটার্ন করবা, বেশি না 29 ডেজ, 29 দিন তুমি এটাকে যখন ফলো করবা, তোমার লাইফ অটোমেটিকলি এই গতিতেই চলবে। ট্রু। আমি বুঝি না যারা কাজ করে, বাহিরে কাজ করুক আর ঘরে কাজ করুক, তুমি সকাল থেকে যদি দেখো, তুমি যদি নিজেকে সেলফ টাইম দাও, তুমি যদি ভিডিও বানাও বা তুমি অফিসে থাকো বা বিজনেস করো, মানুষের কাছে টাইম কোথায় আরেকজনের পিছনে লাগার? বাট লাগে কারা? খেয়াল করো যে সমস্ত মেয়েরা অনেক ডিপ্রেসড, বাসায় বসে আছে, কোনো কাজ করতেছে না, ইনকাম করার কোনো সুযোগ নাই। এন্ড তার সারাউন্ড, শোনো আমি একটা কথা বলি, পরিবেশ ম্যাটার করে। পরিবেশ অলওয়েজ ম্যাটার করে। এখন তুমি বিচিং করার পারসন না, তুমি কারোর সাথে কোনো ধরনের কথায় জড়াতে পছন্দ করো না, বাট তোমার আশপাশে যে মানুষগুলো আছে, তুমি বসে আছো, এই জানোস আজকে ওই বাড়িতে ওইটা হয়েছে, এ ওইটা করছে, এ রান্না এইভাবে লবণ দেয় না, ওর জামাই আজকে ধরো ইচ্ছা মতন খেলাইছে, প্রতিনিয়ত প্রতিদিন যখন তুমি একই জিনিসগুলো দেখবা রিপিট হচ্ছে, অটোমেটিকলি তোমার ভিতরে ওদের এনার্জিটা ঢুকে যায়, চলে আসে। কারণ আমাদের ব্রেন কিন্তু এইভাবেই কাজ করে। রাইট। তো এর জন্য পরিবেশ ম্যাটার করে। তুমি যেই পরিবেশে থাকতেছো, তোমার মেন্টালিটি ওই রকমেরই হবে। বাট আমি ওই সমস্ত আপুদেরকেও বলতে চাই যাদের পরিবেশ নাই, মনে করো পরিবেশ নাই, বাট এটা মাথায় রাখো, গোবরেও পদ্ম ফুল ফোটে। এবং তোমার পরিবেশ না থাকুক, তুমি নিজে আগে পজিটিভ হও, নিজে ভালো কথা বলো, ইমপ্রুভ করতে হবে। সেলফ এডুকেশন খুব ইম্পর্টেন্ট, অনেক প্রয়োজন। শোনো, অনেক বেশি এডুকেটেড পার্সনও কিন্তু কখনো ওই ওয়েল শিক্ষাটা পায় না, যেটা হচ্ছে একটা আনএডুকেটেডও পেয়ে যায়। ট্রু। এটা হয়। শিক্ষাগত যোগ্যতা ইটস নট ইম্পর্টেন্ট, ইয়েস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে, বাট ম্যানার শেখার ক্ষেত্রে, লাইফের প্রতিদিন চলার ক্ষেত্রে, বিহেভিয়ারের জন্য তুমি একটা মানুষকে কিভাবে তুমি দেখতেছো, ওই সবকিছু তোমার না বইয়ের পাতায় লেখা থাকে না। এটা সেলফ ইমপ্রুভনেস থেকে আসে। একটা ভালো মানুষ হওয়া আর কেউ মনে করো পিএইচডি করা একজন মানুষ, দুইটা সেম না। তোমার হয়তো বা শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে, কিন্তু ভালো মানুষের ডেফিনেশনটা কিন্তু এভরিডে ডেফিনেটলি ফ্যামিলি ম্যাটার করে, তোমার সোসাইটি ম্যাটার করে। আমার কথা হচ্ছে যাদের ফ্যামিলি নাই, সোসাইটিও নাই, নিজেকে গোবরে পদ্ম ফুল মনে করো, নিজেকে ওখান থেকে উঠায় আনো। আর যতই তুমি মানুষকে অ্যাপ্রিসিয়েট করবা না ফাইসা, মাথায় রাখবা তোমার জন্য অ্যাপ্রিসিয়েট করার মানুষ রেডি হচ্ছে। তুমি মানুষকে বদনাম করতেছো। এখন বুঝতেছি না যে হচ্ছে কি হচ্ছে না, বাট আমি যা করব, আমি অলওয়েজ এটা বিলিভ করি যে অনু রিভার্স। হ্যাঁ, অফ কোর্স, এটা তো লতে আছে। প্রত্যেকটা জিনিস তুমি যা করছো, রিভেঞ্জ বলো, নেচারের রিভেঞ্জ বলো, বা নেচার থেকে প্রদত্ত বলো, আল্লাহ তাআলাও কিন্তু তাই বলছে, যা করবা তাই পাবা, যেটা করবা সেটাই পাবা। যেমন আমার আজকে 2 দিন ধরে খুব মন খারাপ, যে কোনো একটা ইনসিডেন্ট নিয়ে। তো আমি চিন্তা করতেছি, এই যে আমার এটার জন্য এত মন খারাপ হচ্ছে, আমি আল্লাহকে বলছি ডেফিনেটলি আমি কখনো কোনো ভুল করছি, আমি নিজে আগে সরিটা বলে ফেলি যে আমি কোনো ভুল করছি বা তোমার কোনো বান্দাকে আমি হার্ট করছি, দ্যাটস ওয়াই এত পচা জিনিসটা আমি শুনলাম বা আমার মন খারাপ হয়েছে, এই জন্য আমি ওনাকে সরি বলে নিই, মাফটা চেয়ে নিই। আবার কিছু জিনিস তো আমাদের অটোমেটিক শত্রু ক্রিয়েট হয়ে যায়। তুমি নেম ফেম কামাচ্ছ, তুমি একটা ভালো প্লেসে আসো, আর যখন তুমি শুক্রিয়া করা শিখবা না, দেখবা তোমার সবকিছু ভালোই হচ্ছে। আমার মুখ দিয়ে তো নেগেটিভ কথা খুবই কম আসে না ফাইসা, আলহামদুলিল্লাহ। আমি খুব ব্লেসড এই ক্ষেত্রে যে আমি খুব চেকলিস্ট মেনটেন করি, সকাল থেকে রাত পর্যন্ত আমি কি ভাবতেছি, আমার থট প্রসেস কি। তুমি যেটা চেকলিস্ট মেনটেন করো, আমি আমার মতন করে একটা চেকলিস্ট মেনটেন করি। তো আমি যখন এইগুলো আমার ফ্রেন্ডসদের সাথে বা আমার যে আশেপাশে যারা ছিল, আমি যখন তারা যখন এটা দেখছে, তখন হয় কি জানো, নিতেই পারে না। এবং ওই রকমই একটা সিচুয়েশন আমি লাস্ট 2 days দেখে আমি আকাশ থেকে পড়লাম, অ্যান্ড আই সেড ভাই এখন তাহলে জিপ অফ, এন্ড আল্লাহকে এটাই বলতেছে, আল্লাহ তুমি আমার আশেপাশের মানুষগুলোকে, অনেক ভালো মানুষ আমার আছে, বাট আমাকে আরো সিকিউর করে দাও। আই ডোন্ট ওয়ান্ট দিস নেগেটিভিটি। যত বেশি নিজেকে রিজার্ভ রাখবা, তত বেশি নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকবা। অতিরিক্ত মানুষের সাথে মিশতে যেও না। শোনো, সারাউন্ডিং বড় হওয়া ডাজন্ট ম্যাটার। অল্প মানুষের ভেতরে তুমি কমফোর্ট আছো কিনা, তুমি এখানে সেফ কিনা, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমি ছোটবেলা থেকে অনেক বেশি মানুষ কখনো মেনটেন করতাম না, আমার সেই 2-4 জনের ভিতরে আমি অলওয়েজ থাকি। বাট চলার পথে এখন মনে করো তোমার সাথে আমার বন্ডিংটা খুব ভালো হলো, কারণ আমি দেখছি তুমি আমার সাথে ভেরি সুইট, আমিও তোমার সাথে অনেক সুইট। আমরা গেলাম, মুভি দেখতে গেলাম, কফি খেলাম, কন্টেন্ট বানালাম, হতেই পারে। এর মধ্যে আমি বুঝে গেলাম যে না, ফাইসা ভাই সুবিধার না, ও তো ভাই আমাকে নিতে পারতেছে না, কথার কথা। তো এরকম আমাদের সাথে হয় চলার পথে। তো এরকম অনেক সিচুয়েশন থেকে আমি শিখেছি। আমি তো খুব একটা এভেলেবেল না, এটা আমার সাথে, আমার আশেপাশে যারা আছে তারা জানে আমি সহজে কারোর সাথে খুব একটা কথা বলি না, খুব একটা মিশি না। তুমি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখছো অনেক দিন যাবো, তুমি আমাকে দেখবা না যে আমি খুব একটা বেশি অ্যাভেলেবেল। ফ্যামিলি
আর আমি খুব সেলফ টাইম দিই, কারণ আমি এত পড়াশোনা করি, আমার কোথায় টাইম চলে যায় নাফাইস আমি নিজেও জানি না। ট্রাস্ট মি, সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা বাণিজ্য করে নিজে কাজকর্ম করে অ্যাকচুয়ালি টাইম পাওয়া যায় না। তো সেলফ ইমপ্রুভমেন্টেই আমি থাকি সব সময়। তো আমরা যারা কাজ করি আমাদের মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা, আমরা মানুষের ব্যাকফায়ার নিতে নিতে সেলফ ডেভেলপমেন্ট আমাদের অটো হয়ে যায়। অটো হয়ে যায়। আমাদের True. সময় নেই যে আরেকজনকে নিয়ে কি ভাবো ভাই, নিজেকে নিয়ে ভেবেই সময় পাচ্ছি না। ট্রু ট্রু ওদের দেখে খুব হাসি পায় যে ভাই কতটা লাইফলেস হলে, আমি বলবো না যে তারা খুব, বাট আমি বলবো এত লাইফলেস না হয়ে ওইটার কাজে লাগাও। যতটুকু সময় তুমি বসে বসে তুমি আমাকে কমেন্ট লিখতেছো আমাকে একটু পচানোর জন্য, ওই টাইমটুকু তুমি একটু ভালো কিছু লিখো না যে আজকে আমি এটা করবো বা আমি এটা করছি। নোট করো, লিখো, নোট কত কিছু করতে, রান্না করে খাও, পেট ভরবে। আমি কমেন্ট করে তোমার পেট ভরছে, ভরে নাই, আমার কি হয়েছে, আমার একটু রিচ বাড়লো, করো প্লিজ করো। তুমি 1000 কমেন্ট করো, আমি এখন জাস্ট পাতা দিই না। আমার কয়েকটা সারাউন্ডিং এর মানুষ তারা আমাকে বলে, আচ্ছা তোমাকে মানুষ এত ব্যাড কমেন্ট, মানে এত ব্যাড কমেন্ট কেন করে? আমি বলছি ওদের ভালো লাগে তাই করে। তুমি কি এমন করছো? আমি কিছু করিনি, আমি শুধু ওদের থেকে ইমপ্রুভ করে গেছি। যখন আমি এতটুকু বলি যে কি তুমি করছো, আমি বলছি আমি ইমপ্রুভ করছি, দ্যাটস ইট। এর জন্য দে আর জেলাস, দ্যাটস ইট। খুব ওয়েল সেড, ভালো বলেছে। আচ্ছা নাফাইসা, তুমি এখন এই স্টেজে এসে ডিভোর্সটাকে কিভাবে দেখো, বা এটা তোমাকে তোমার লাইফে যে ইম্প্যাক্টটা আজ থেকে 2 বছর বা 4 বছর আগে ফেলেছে, সেটা এখন ইম্প্যাক্টটা কেমন? ডিভোর্স, বিয়ে যদি হতে পারে ডিভোর্স হতেই পারে, ডাজন্ট ম্যাটার। দুইটা মানুষ একটা সম্পর্কে থাকার পরে একজনের আরেকজনকে ভালো নাই লাগতে পারে, এটা আমি আগেও বলছি, নাই লাগতে। তো বিচ্ছেদটা আসলে বাট সমস্যা একটাই, আমাদের সোসাইটিতে বিচ্ছেদ বলতে শুধুমাত্র মেয়ের বিচ্ছেদ বুঝে, ছেলেদেরটা বুঝে না। আমার ছেলেদের কোনো ডিভোর্স হয় না, বিধবা মেয়েরা হয়, ডিভোর্সিও মেয়েরাই হয়, ছেলেরা কি? এটা আমার কোয়েশ্চেন যে মেয়েরা ডিভোর্সি, তাহলে ছেলেরা কি? ওদেরকে কি বলবে? মেয়েরা হচ্ছে বিধবা হয়, তো ছেলেরা কি হয়? যাক, ওগুলা কোনো বিষয় না। কথা হচ্ছে যে ম্যারেজ কোনো সার্টিফিকেট না, বা ম্যারেজ কোনো একটা মানুষের আইডেন্টিটি হতে পারে না যে তোমার বিয়ে হয়েছে আর তোমার ডিভোর্স হওয়া যাবে না, বা তোমার ডিভোর্স হয়েছে তুমি আর কখনো বিয়ে করতে পারবা না, তুমি কোনো রিলেশনশিপে যেতে পারবা না। ডিভোর্স, বিয়ে, রিলেশনশিপ, এই ট্যাগগুলো আমি মনে করি বোথ অফ জেন্ডার, ছেলে আর মেয়ে, তাদের কোনো লাইফের মানে এটা কোনো গোলই হইতে পারে না, অ্যান্ড এটার কোনো নামও হইতে পারে না যে তুমি বিয়ে করছো তোমার ডিভোর্স কেন হয়েছে, বা তোমার ডিভোর্স কেন হয়েছে তুমি বিয়ে করতে পারবা না। ইচ অ্যান্ড এভরিথিং, ডিভোর্স কোনো ট্যাগ হতে পারে না। জাস্ট এইটাই যে তুমি মানুষটা আসলে ওই জিনিসটাকে কিভাবে নিতেছো। অনেকেরও দেখেছি যে 10, 15, 16, 17, 20, 30 বছর একসাথে সংসার করার পরও বিচ্ছেদ হচ্ছে। তো কেউ আবার নতুন করে সংসার করা ট্রাই করছে, কেউ এভাবে জীবন পার করে দিচ্ছে। আমার কাছে মনে হয় দুইটা মানুষ যতক্ষণ দুজনকে ভালোবাসতেছে, রেসপেক্ট করতেছে, ততক্ষণ পর্যন্ত তারা একটা সম্পর্কে আছে। যখনই একজন আরেকজনকে নিচু করতেছে, নেগলেক্ট করতেছে, পিঞ্চ করতেছে, বা আমার নিজেকে বড় আর তাকে ছোট করার চেষ্টা করতেছে, তখনই একটা মানুষ সম্পর্কে আছে, আরেকটা মানুষ অলরেডি বের হয়ে গেছে। সম্পর্কের কোনো বাধ্যবাধকতা নাই, এবং সম্পর্কের এরকম কোনো এগ্রিমেন্টও নাই তোমার বিয়ে হয়েছে মানে এটাই তোমার জীবন শেষ। দুইটা মানুষ যতদিন ভালোবাসায় থাকবে সম্পর্ক থাকবে, যখন আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করবে না সম্পর্ক ভেঙে যাবে। সম্পর্ক গড়তেও বেশিক্ষণ লাগে না, সম্পর্ক ভাঙতেও বেশিক্ষণ লাগে না। ইম্প্যাক্ট পড়ে দুইটা পার্সনের উপর, আলাদা আলাদা ইম্প্যাক্ট পড়ে। হয়তো বা কেউ চিটেড হয়, কেউ চিট করে, তো যে চিট করে সে পরে যে রিগ্রেট করে, আর যে চিটেড হয় সে তখন রিগ্রেট করে, পরে যে খুশি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে। লাইফে কি লাইফ পার্টনার প্রয়োজন? অ্যাজ আ হিউম্যান বিং আমরা একা থাকতে পারি না, অবশ্যই আমাদের লাইফ পার্টনার প্রয়োজন। মেন্টাল হেলথের জন্য বলো, একটা কথা বলার জন্য বলো, যে কোনো কিছুর জন্য লাইফ পার্টনার প্রয়োজন। বাট লাইফ পার্টনার মানে এই না যে তুমি তোমার নিজের পার্সোনালিটি, তোমার নিজের সত্তা, তুমি যে একটা মানুষ, তুমি তোমার খেতে ভাল লাগে ডিম, তোমার লাইফ পার্টনারের ভাল লাগে মাছ, এর জন্য তুমি ডিম বাদ দিয়ে তুমি মাছ খাচ্ছ। বাট তোমার তো ডিম পছন্দ, তুমি বারবার ডিমের ক্রেভিংস হচ্ছে, তাহলে কি হইলো? লাইফ পার্টনার লাইফে প্রয়োজন, লাইফ পার্টনারের প্রতি ভালোবাসা সেটা আলাদা জায়গা, বাট সেলফ লাভ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ফার্স্ট ইম্পর্টেন্ট যদি যায় কিছুর জন্য, সেলফ লাভ।
আগে নিজেকে খুব ভালো ভালোবাসতে বলেছো। হবে, তারপরে তুমি পার্টনারকে। যে নিজেকে ভালো না বাসতে পারে সেটা সে আরেকজনকেই সে পারবে। আরেকজনকে ভালোবাসতে পারবেই না। তুমি যখন নিজেকে অনেক অর্গানাইজড করে রাখবা, অনেক ভালো রাখবা, ভালো খাবা, ভালো চলবা, ভালো ইনকাম করতেছো, তখন তোমার পার্টনারের প্রতি না তোমার অনেক ভালোবাসা আসবে, এন্ড তোমার পার্টনারও তোমাকে দেখে মানে খুশি হবে, আরো থাকবে। এটাই হয়, এনার্জি গুলো এভাবেই স্প্রেড হয়। True. তো আমার ক্ষেত্রে লাইফ পার্টনার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, বাট এট ফার্স্ট ইউ হ্যাভ টু লাভ ইয়োরসেলফ। That's it. True. আচ্ছা, তুমি যদি এখন টিকটকের সিইও হও, কোন কাজটা তুমি করবা বলো তো? সর্বপ্রথম যেমন এখন টিকটকে তো অলরেডি চালু হয়ে গেছে, যারা ব্যাড কমেন্ট করে ওটাকে নিউট্রালাইজ করে দেওয়া যায় তাই? অপশন। হ্যাঁ, আমার তো যাই না। আমার টিকটকে এখন কোনো বাজে কমেন্ট আসে না, তাই? এর জন্য বারবার টিকটকের কমেন্ট দেখতে থাকি, খুব ভালো লাগে। কিভাবে তো নিউট্রালাইজ করে এটা বলো এটা তো? আমি তোমাকে ব্রডকাস্টের শেষে আমি তোমাকে সেটিং করে আচ্ছা দিচ্ছি। আচ্ছা ওকে ওকে। দেখো আমরা ব্রডকাস্টের ভিতরে নিজেদেরই কথা বলছি। এই হচ্ছে Okay. গার্লস আর কি। যাই হোক, তো আমি করতাম কি, সুন্দর সুন্দর মেয়ে যারা আছে, খুব ভালো মানুষকে অ্যাপ্রিসিয়েট করে না, ওদেরকে আরো তাড়াতাড়ি ভাইরাল করে ওদের হচ্ছে ফলোয়ার বাড়াই দিতাম। আচ্ছা। যে ভাই তোমরা অনেক ভালো করতেছো, তোমরা মেয়েদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছো। যেমন আমার গ্রিসের কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটরকে অনেক ভালো লাগে টিকটকের, তারা এত প্রিটি, আর মাশাআল্লাহ ওদের কমেন্ট সেকশনে ঢুকলে মনটা ঠান্ডা হয়ে যায়। ভাই মায়া মানুষকে এত অ্যাপ্রিসিয়েট করতে পারে, গার্ল স্লে ব্যাডি কি যে হচ্ছে, আমার খুব ভালো লাগে, খুব মজা লাগে। বাট যখন নিজের দেশে দেখি এগুলো কিছু পাই না। বাট তারপর আমি চেষ্টা করি যে আমার জনরার ভেতরে যারা যারা আছে তাদের সবাইকে আমি খুব ভালো ভালো কমপ্লিমেন্ট পাস করার। তারা আমাকে কি দিল না দিল আই ডোন্ট কেয়ার, বাট আমার তরফ থেকে তাদের জন্য অলওয়েজ একটা গুড সাপোর্ট থাকে, আমার খুব ভালো লাগে। এই হচ্ছে বিষয়। সিইও হিসেবে হলে কি কাজটা আগে করবা এটা বলো? ওই মেয়েদেরকে একদম হচ্ছে ব্লু টিক টিক দিয়ে একবার হচ্ছে অনেক বেশি ফলোয়ার বাড়াই দিব। অ্যান্ড আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে যাদেরকে আমার খুবই অপছন্দ ওদের আইডি ব্যান করে দেব। ওয়েল সেড। আচ্ছা, তোমার মনে আছে তুমি একটা ভিডিও করেছিলা, চুল কেটে ফেলেছিলা ভিডিওতে, হ্যাঁ? আফসোস করো? এটা না, আফসোস করি না, আফসোস নাই না কোনো? আফসোস নাই। যা হয়েছে Okay. তখন আমার যে এজটা ছিল, মানে আমি যেরকম সিচুয়েশনে ছিলাম, ওইটা আমার জন্য ওইটা তখন সহনযোগ্য। ওই টাইমের নিশার জন্য ওইটা ঠিক ছিল। বাট এখনকার যে নিশা, চুল তো কাটবে দূরের কথা, নখটা কাটি আমি। Well said. আচ্ছা, তোমার কোন অভ্যাসটা তোমার একদমই পছন্দ না? আমার মানুষের সাথে তাড়াতাড়ি মিশে যায়, এটা ভালো লাগে না। এত তাড়াতাড়ি মিশে যাওয়া উচিত মিশে না, যাওয়া উচিত না। এই জন্য কষ্টটা একটু বেশি পাও বেশি না? পাই। বাট আমি ট্রাই করতেছি, এটাকে ইমপ্রুভ করার ট্রাই করতেছি যেন আমি সহজে, বাট মানুষ আমাকে এটা না ভাবুক যে আমি অনেক অ্যারোগেন্ট, আমি এটা ভাবাইতে চাই না, অনেক মুডিও বোঝাতে চাই না। বাট আমি চাই ওরা বুঝুক যে না, মেয়েটা রিজার্ভ, ওর সাথে কিছু বলতে গেলেও একটু ভেবে চিন্তে বলতে হবে, এতটুকুই। বাট আছে না যে যেমন আমি কিছু কিছু মানে এটা নিয়ে কথা হয়, কন্টেন্ট ক্রিয়েশন যারা করে দেখা যায় একটা জনরার ভিতর থাকলে আরেক ক্রিয়েটরকে নিয়ে কথা হয়, তো ওদেরকে বলা যায় এ অনেক মুডি, এ অনেক এটা সেটা হাবি যাবি। তো এই কথাটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাকে নিয়ে কেউ বলে নাই। তোমার সম্পর্কে সবচেয়ে ফানি রুমার কি শুনছো তুমি? আরে রিসেন্ট শুনছি যে কি? আমাকে নাকি কোটি টাকার ফ্ল্যাট কিনে দিছে। কে? সে কে? আমি বলতেছি আমাকে কোটি টাকার ফ্ল্যাট কিনে দিছে, না আমি আমার নতুন জামাইয়ের সাথে ফ্ল্যাটে শিফট হয়েছি। ও তাই নাকি? হাসতে হাসতে আমি পাগল হয়ে গেছি। আরে আমি এখন পর্যন্ত কোনো ছেলের সাথে এরকম ভাবে ভিডিও বানাই নাই, কখনো ভিডিও এরকম বানানো পড়ে না, বানাই নাই। যেমন অন্য অন্য টিকটক যারা করে আর কি, ভিডিওস বানায়, ওরা অনেকের সাথে কোল্যাব করে ভিডিও বানাইতো। যদি 2017 সালে দেখি, 17 সালে কিন্তু টিকটক পুরো ক্রিঞ্জি ছিল, তখন ইন্ডিয়ারও ছিল, পুরাই ক্রিঞ্জ ছিল কিন্তু। তো ওই টাইমে অনেক ছেলের সাথে অনেক ছেলেরা মেয়েরা ভিডিও বানাইতো, বাট আমি কিন্তু একা, আমি প্রথম থেকে একা ভিডিও বানাই। তো হুট করে রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড মাহিন, তো উত্তরে আর কি, ওর সাথে আমার র্যান্ডমলি পরিচয় হয়েছে আর কি, ওর একটা ভিডিওর মাধ্যমে। যাই হোক, তো ওর সাথে আমি পিজা বার্গে গিয়েছিলাম উত্তরাতে। তো পরে আমরা বললাম চলো ভিডিও বানাই, ভিডিও বানাবো বলে আমরা একটা রোমান্টিক ভিডিও বানাই। এখন এই ভিডিও দেখে সবাই কমেন্ট সেকশনে বলতেছে পারফেক্ট বানাইছে, আল্লাহ কি সুন্দর, আপু আর ঠইকো না, তুমি তো একাই ভালো ছিলা, তুমি কেন আবার রিলেশনশিপে গেলা? ভাই আমি তো জানি নাই, একটা ভিডিও বানাইছি, ওরা যে কি কি বলতেছে। তারপর আমি এটাও বুঝতে পারলাম যে কিছু কিছু আপুরা আমাকে নিয়ে কি পরিমাণ কনসার্ন,
হুম। যে আপু আমি চাই আল্লাহ না করুক আবার যেন ঠকে না যাও, ভাইটা যেন তোমাকে সারা জীবন পাশে রাখে। আমি বলি, আল্লাহ এগুলো কি হচ্ছে? পরেই দেখি নিউজ বের হয়ে গেছে, নাফাইসা নিশাকে কিনে দিল কোটি টাকার ফ্ল্যাট তার নতুন জামাই, ঢাকায় শিফট হয়ে গেছে, সে এখন খুব খুশি আছে তার দাম্পত্য জীবনে। আল্লাহ। আচ্ছা, আমার সালনের একটা এমপ্লয়ি আমাকে আজকে আস করতেছে যে নাফাইসা নিশার তো ম্যাম বিয়ে হয়েছে নতুন। আমি বলছি, না আমি তো জানি না, আমি জিজ্ঞাসা করবো। এটা কিন্তু আমাকে আজকে আস করছে ইভেন যে ম্যাম বিয়ে Oh হয়েছে। my God! আমি বলছি, না বিয়ে হলে তো অ্যাটলিস্ট দুইটা ভিডিও টিডিও দেখতাম। যাই হোক, আমিও মজা পাইছি। সো এবং তোমাকে নিয়ে আরেকটা কথা আছে, তোমার নাকি বেবিও আছে। আচ্ছা এটা বলো তো, আমার সালনের মেয়ে আমাকে বলছে ম্যাম ওনার একটা বাচ্চা আছে, এটা কি সত্য? আমি তো জানি না, আমি ওকে অবশ্যই আজকে এটা জিজ্ঞেস করবো। না, আর মেনলি হচ্ছে যে আমি এগুলো নিয়ে মানে এত মানে জল ঘোলা করা হয়েছে বিষয়গুলা, মানে এতটা ক্রিঞ্জ লাগে এগুলা বলতেও ভালো লাগে না। বাট ক্লিয়ার করো ইয়েস আর নো, যে No. নো। সেম জিনিসটা আমার সাথে হয় জানো। চট্টগ্রামে একটা ভাইয়া আছে যাকে আমি খুব রেসপেক্ট করতাম, একজন ফ্যাশন ডিজাইনার। উনি যাকে এই মুক্তান্নার 7 বছরের একটা ছেলে আছে, মুক্তান্নার 7 বছর, আমি বুঝি না আমার এই 7 বছরের ছেলেটা কই থেকে আসলো? আমি নিজে বেকুব হয়ে যাই না পয়সা। অ্যান্ড ওনাকে আমার কথা হচ্ছে যে আমার একটা বিষয় হচ্ছে যে আপনি যখন একটা মানুষকে, আমি অডিয়েন্সদের বলতেছি, আপনি যখন একটা মানুষকে ঠিক মতন জানবেন না, এখন ধরেন মানে ওরা যখন বলতেছে যে না আমার একটা বাচ্চা আছে, ওকে ফাইন, আমার একটা না আমার কয়েকটা বাচ্চা আছে, আমার আছে, এখন সেটা আমার, এটাতে আপনি কি করবেন? মানে বা আপনার কি কাজ? আপনি তাকে খাওয়াবেন, পড়াবেন না তো। আমারটা আমারই করতে হবে। ধরলাম আছে, আমার নাই, আমারটা আমারই, আমার ডিভোর্স হয়েছে, আমার হচ্ছে বাচ্চা আছে, আমার একাধিক আমার বিয়ে হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, সবকিছুর ঊর্ধ্বে আপনারা কি করবেন জেনে? আপনাদের তো কোনো কাজ নাই এটা জেনে। রাইট। তো যদি আপনাদের আমি দেখেছি নিউজগুলো বারবার রিপিট হয়েছে, তো আমি এগুলো নিয়ে কোনো কমেন্ট পাস করতে চাই না, কারণ এগুলোর মানে কাইন্ড অফ এগুলো একটা ষড়যন্ত্র। তো এগুলো নিয়ে কথা বললে দেখা যায় বিষয়গুলো আরো জল খোলা হয়। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ এগুলো নিয়ে চুপই থাকি। অ্যান্ড চুপ মানে মানুষ এটা ভেবে নেয় যায় চুপ মানে সম্মতির লক্ষণ, বাট কিছু টাইমে চুপ থাকাটাও দরকার। সব সময় এখন কুকুর ঘেউ ঘেউ করতেছে, এখন আমি যাই যদি কুকুরকে বলি এই তুই ঘেউ ঘেউ কেন করতেছিস, আমি তোর সাথে ঘেউ ঘেউ করবো, তাহলে কি হলো? সেটাই। তো আমার বিষয় একটাই, যার যেটা বলে ভালো লাগে, অ্যান্ড সোশ্যাল মিডিয়া থাকতে গেলে রিউমার থাকবেই, কথা যেটা হয় নাই সেটাও হবে। যেমন বিয়ে হয় নাই, বিয়ে হয়ে গেছে, কোটি টাকার ফ্ল্যাটে থাকতেছি আমি, বুঝছো কিন্তু আইসা আমার বাসায় কোটি টাকার ফ্ল্যাটে আমি চা খাওয়াবো তোমাকে। তো তেমনই আসলে বাচ্চার বিষয়গুলো। ইনশাআল্লাহ তুমি যদি কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারো আপু, এই দোয়াটাই করি তোমার জন্য। ইনশাআল্লাহ, বললাম না স্বপ্ন অনেক বড়, যতটুকু যেতে পারি আর কি, আল্লাহ তাআলা যতটুকু রেখেছে। তোমার ফলোয়ার্সদের তোমার সম্পর্কে সবচেয়ে ভুল ধারণা কি? যে আমি অন্যের জামাই নিয়ে টানাটানি করি। এটা বলতেই হয়, মানে একটা কথা, এটা কিন্তু অপোজিটও হইতে পারে না, অন্য জামাইদের কেন বউ থাকা সত্ত্বেও তো মেয়েদের দিকে। এখন আমি তোমাকে কি বললাম আপু, এই সমাজে ডিভোর্স হয় শুধু মেয়েদের, রাইট বলেছি না? তো এইটাই হচ্ছে কথা। আচ্ছা, ফেম আসার পর এই যে মানুষ তোমাকে চিনে জানে, এটা আসার পর তোমার লাইফে চেঞ্জটা কি আসলো? এই ফেম আসার সাথে লাইফের চেঞ্জটা কি এসেছে, আমি অনেক ট্রু ফেস চিনতে পেরেছি, অনেক মানে অনেক। তারপরে কি ভালো চায় কি খারাপ চায়, অ্যান্ড দি মোস্ট অফ দ্য মানুষ খারাপই চায়, ভালো কাউকে চাইতেই দেখলাম না। অ্যান্ড আর তেমন কিছু চেঞ্জেস বলতে হ্যাঁ, আমি নিজেকে অনেক বেশি রিজার্ভ রাখতে চেষ্টা করতেছি, যেটা আমি করতাম না কখনো। এই ফ্রেন্ড আসলে এই চল যাই ঘুরে আসি, খাই দাই, আয় আমার বাসায় আয়। বাট এখন কাউকে বাসায় আনার আগে, যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড যে একবার নাই তা না, বাট কারোর সাথে আমি আমাদের বাসায় একটা রুলস জানো, আমি কোনো ফ্রেন্ডস আনতে পারি না, আমার মা খুব স্ট্রিক্ট ব্যাপারে। এটা অনেক ভালো, এটা থাকাটা দরকার। একটা বাউন্ডারিজ অলওয়েজ, প্রত্যেকটা মানুষের জন্য তার নিজ নিজ বাউন্ডারিজ থাকা উচিত। ফ্রেন্ডসদের জন্য একটা, লাইফ পার্টনারের জন্য একটা। বলে যে লাইফ পার্টনারের সাথে আবার কিসের বাউন্ডারিজ? এট ফার্স্ট আমি মানুষ, তুমিও মানুষ, তোমার নিজস্ব প্রাইভেসি আছে। ট্রু। তো আমি তোমার প্রাইভেসিতে হস্তক্ষেপ করতে পারি না, বাট তার মানে এই না যে তুমি এই প্রাইভেসির সুযোগ নিয়ে তুমি অন্য কিছু করবা, নট লাইক দ্যাট। বাট প্রাইভেসি থাকা উচিত, বাউন্ডারিজ থাকতে হবে, ফ্যামিলির ভেতরেও, ভাইয়ের ভেতরেও। যেমন আমার ভাইয়ের এখন অলমোস্ট 15 বছর বয়স হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো ওকে এই বয়সেই আমি ওর বাউন্ডারিজ, মানে ওকে ওর জায়গা দিয়ে, ওর স্পেস দিয়ে রাখছি। আমি ওর স্পেসের ভিতরে হস্তক্ষেপ করি না, দখলআন্দাজি করি না, আর ও তো আমার স্পেসে আসার সুযোগই নাই। তো আমি তাকে ওর মতন রেখেছি, কারণ
সে এখন থেকে বুঝুক যে আমি আমার ফ্যামিলি কিরকম বা আমার বোন কিরকম, অ্যান্ড ও যেন ভবিষ্যতে এইটাকে মেনটেন করে চেনটা বাড়াইতে পারে ইফ যখন সে ম্যারিড হবে তার। কারণ একটা ছেলেকে ছোট থেকে গ্রুমিং করা করিয়ে খুব দরকার। করিয়ে না রাখলে ভবিষ্যতে আরেকটা মেয়ে এসে কষ্ট করবে। True, খুব ভালো বলেছো, এটা খুবই ভালো বলেছো। আচ্ছা বলো তো নাফিসা, তোমার লাইফে লাভ, মানি, ফেম কোনটা দরকার বেশি? যে কোনো একটা। একটা ওকে, মানি মানি, মানি মানে ফেমও দরকার নাই, লাভও দরকার নাই, অনলি মানি। এখন মানি থাকলে ফেম চলে আসবে, ওকে। লাভ থাক আর হচ্ছে মানি থাকলে যখন আমি নিজে স্টেবল থাকবো আরেকজনের আমার প্রতি অ্যাট্রাকশন এমনিতেই আসবে, শুধুমাত্র টাকার জন্য না। টাকা কিন্তু মানুষকে লাইফ পার্টনার এনে দিতে পারে না, বাট টাকা মানুষকে ক্লাস এনে দিতে পারে, টাকা মানুষকে জনরা এনে দিতে পারে, জায়গা এনে দিতে পারে, প্লেস এনে দিতে পারে। প্লেস আসলে পার্টনার এমনি চলে আসে। দ্যাটস দ্য থিং, সো মানি ইজ ইম্পর্টেন্ট। ক্যামেরা অফ করার পর যে নাফাইসা নিশা দুজনে কি সেম নাকি চেঞ্জ আছে? চেঞ্জেস তো আছে। যেমন Okay. আমি ফিল্টার ফেস নিয়ে বসে আছি তোমার সামনে এখন, আমি কি এরকম? এখন আমি বাসায় থাকলে চেয়ারের উপরে এমনি ট্যাঙ্কটা হাতের মধ্যে কফির মাগ নিয়ে ফোনটা স্ক্রল করতাম আর কথা বলতাম, হ্যাঁ বলো, হ্যাঁ এটা এটা। না, ওটা তো আমাদের প্রফেশনালিজম তো হ্যাঁ মেনটেন করতে হয়। তারপর হচ্ছে কি যখন মানুষ ক্যামেরাতে দেখে মানুষটা খুঁতটা ধরে, আপু চুলটা একটু আরেকটু এরকম করে করলে ভালো হতো। মানে এই সমস্ত জায়গাগুলো থেকে আমরা মেয়েরা একটু আসলে কেমন জানি কনসিয়াসই হয়ে যায়, অনেক বেশি কনসিয়াস। হ্যাঁ সেটাই। যাই হোক নাফিসা, আমরা একটু মজার কিছু কোয়েশ্চেন করি তো হ্যাঁ, আমি তোমাকে। এটার জন্য ওয়েট করছিলাম, যেটাকে এখন আসতেছে না, এটারই তো কমতি আছে। আচ্ছা বলো তো কোন মাসে মানুষ সবচেয়ে বেশি ঘুমায়? কোন মাসে মানুষ সব থেকে বেশি বেশি ঘুমায় এরকম একটা ঘুমায়? মাস আছে? হেই, এটা নাফিসা জানি না এরকম একটা মাস আছে। আল্লাহ, তাড়াতাড়ি বলো 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 বলো। কারা মানুষরা ঘুমায়? মানুষই মানুষরা ঘুমায়। আচ্ছা, আমি ভাবছি মানুষই কোন মাসে মানুষ কোন মাসে মানুষ ঘুমায়। আরে এটা আমি তো কখনো ধাঁধায় হারি না, আজকে এটা কি হচ্ছে আমার সাথে? কোনো ক্লু টু আছে নাকি? আচ্ছা কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায়? ফেব্রুয়ারি। এটা জানো তুমি? হ্যাঁ, কারণ ফেব্রুয়ারি মাস তো এমনিতে কম ছোট। না। ও খুব ভালো বলছো। আচ্ছা কোন জিনিসের দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না? কোন জিনিসের দাঁত আছে কামড়াতে পারে না? তুমি এটা পারবা, আমি জানি, আমার কোন- জানা মতে তুমি পারবা এটা। কোন জিনিসের দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না? কোনো টাইম লিমিট আছে? না বলে ফেলো, মানে পারলে বলো। মাথায় আসতেছে না, শিট। আচ্ছা কোন জিনিস সামনে থাকে বাট দেখা যায় না? সামনে থাকে কিন্তু বাট দেখা যায় না। কোন জিনিস সামনে থাকে দেখা যায় না? সামনে, আমরা ওটা নিয়ে অনেক কথা বলি বাট এটা দেখা যায় না, এটা পরেই আসে। ফিউচার। রাইট, বুঝাই দিছি আমি। আচ্ছা কোন জিনিসের মাথার লেজ আছে কিন্তু শরীর নেই? কোন জিনিসের মাথার লেজ আছে কিন্তু শরীর নেই? মাথার লেজ আবার কিভাবে হয়? হ্যাঁ এটাই আমিও অবাক হচ্ছি। মাথার লেজ আছে কিন্তু শরীর নাই। মাথার লেজ, তোমরা বুঝতেছো কোন জিনিসের মাথার আমি লেজ? নিজেও বুঝতেছি না। মাথার লেজ আছে কিন্তু শরীর মানে নাই। আমি এটার উত্তরটা বলি, এটার উত্তর হচ্ছে মুদ্রা, কয়েন। কয়েন, এটা অদ্ভুত না? অদ্ভুত কি, এটা তো আমি বুঝলামই না। আমিও মাথার বুঝলাম না। লেজ আছে কি আবার? আচ্ছা দ্য লাস্ট ওয়ান ইজ আমি যত দৌড়াই ততই একই জায়গায় থাকি, সেটা কি? ঘড়ি। সময়। সময়, রাইট। আচ্ছা একটা র্যাপিড ফায়ারে যাই। হ্যাঁ, র্যাপিড। টিকটক না ইনস্টাগ্রাম? টিকটক। সিঙ্গেল, রিলেশনশিপ, ম্যারেজ, কোনটা? রিলেশনশিপ। রিলেশনশিপ, ওকে। ফেম অর প্রাইভেসি? প্রাইভেসি। ইম্পর্টেন্ট। ক্রাশ অর ক্যারিয়ার? ক্যারিয়ার। ওকে। ব্লক অর ইগনোর? ইগনোর। রাইট। এখন আই হেট ব্লগ, আমার ব্লগ ভালো লাগে না। আমরা আমার সবাই কথা হচ্ছে কি, ignore- ব্লগ করব না, রেখে দিব, বাট ইগনোর পুরোপুরি। দেখো ভালোই লাগে। আমি দীর্ঘ 2 বছর পর নাফাইসাকে খুবই ডিফারেন্ট পেলাম, যে তার মেন্টাল হেলথের উপর এখন খুব কাজ করছে। অ্যান্ড আমরা পুরা বিশ্ব এখন মেন্টাল হেলথ নিয়ে কথা বলছে। এই মেন্টাল হেলথ নিয়ে এত কথা বলার পিছনে রিজন হচ্ছে আমি চাই যাদের মন অনেক নরম, যাদের বয়স অনেক কম, স্পেশালি দুনিয়া এখনো কম দেখেছো, মানুষের সাথে বাউন্ডারিটা মেনটেন করা, পাশাপাশি নিজের মেন্টাল হেলথকে কি করে মেনটেন করা যায়। আমরা বিভিন্ন পডকাস্টে এগুলো নিয়েই কথা বলবো। আজকে আমার নাফাইসের সাথে কথা বলে খুবই ভালো লাগলো যে এই মেয়েটা, এই ছোট্ট মেয়েটা অনেক স্ট্রং হয়ে গেছে এই 2 বছরে। না, আগামী 2 বছর পর যখন আমি আবারও বসবো ইনশাল্লাহ, তখন দেখবো কোটি টাকার ফ্ল্যাট তার হয়ে গেছে। তখন বলবে আপু এখন আর কোনো ব্যাড কমেন্টই আসে না আপু, আমি জয় করে ফেলছি। I wish so. ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটাই হোক। নাফাইসা তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো।
আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আমারও অনেক 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 ভালো লাগলো। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে আমি নিজেও যখন হচ্ছে আমি আমার 2 বছর আগের পডকাস্টটা যখন আবার বারবার সামনে আসে আমি দেখি কি অসহায় মেয়েটা বসেছিল, তার লাইফে কত কষ্ট, তার কথার আগে চোখ দিয়ে পানি পড়ে যেত। এখন আমার না চাইলেও কান্না আসে না। না, নাফাইসা চোখ ছলছল করে, বাট ওই ব্যাপারটা চলে আসছে কারণ আমরা যত লাইফে কষ্ট পাই না আমরা নরম হয়ে যাই নাফাইসা, যাই বলো। যখন এখন আমি যদি তোমার মাথায় একটু হাত বুলাই যদি কথা বলি, 10টা কথা যখন তুমি কিন্তু ঠিকই ভেঙে পড়বে, না, ঠিকই তোমার মনে অবশ্যই। হবে যে আচ্ছা কেউ একজন আছে আমার কথা শুনতেছে। এটা আমরা সব প্রত্যেকটা মেয়েই চাই, সেটা একটা রিক্সাওয়ালার মেয়ে হোক আর পয়সাওয়ালার মেয়ে হোক, ঠিক আছে? কারণ বাট বিষয়টা হচ্ছে যে তখন ইমোশন তো কাজ করে, আমরা মানুষ, আর মেয়ে Right. মানুষের তো ইমোশন ভরে ভরে আছে। ভরে ভরে খারাপ লাগে যখন কেউ একটু সান্ত্বনা দেয় বা হুম। বুঝায় যে না আমি আছি, হুম হুম ভাল লাগে খুব, তখন ইমোশনাল হয়ে ভেঙে পড়ি বা তার উপরে বেশি হয়তো বা যে না ডিপেন্ডেন্ট হয়ে যাই। হুম হুম বাট এখন যে বিষয়টা হয়েছে, হ্যাঁ আমার অনেক খারাপ লাগে যখন লাগে কেউ মাথায় হাত বুলাই দিলে বা কেউ একটু ভালো কথা বললে খুব ভালো লাগে, বাট আমি নিজেকে কন্ট্রোল করি। কন্ট্রোল করো, হ্যাঁ আমি ওই জিনিসটাকে সেলফ উপভোগ কন্ট্রোলটা চলে আসছে। ওই উপভোগটা করি যে হ্যাঁ সে আমাকে খুব সান্ত্বনা দিচ্ছে বা আমার পাশে আছে বাই মাই সাইড, হুম। বাট আই হ্যাভ টু কন্ট্রোল মাই সেলফ ফার্স্ট। হুম হুম আমি হুম সেটা হুম। করি। তো এর জন্য এখন আগের আর এখন অনেক তফাৎ। আচ্ছা, নেক্সট ডেস্টিনেশন প্লেস কোথায় তোমার? কোথায় যাচ্ছ ঘুরতে? গুড কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। একটা কথা, টাকা, ক্যারিয়ার, ডেস্টিনেশন, বিয়ে, প্রাইভেট লাইফ এগুলো নিয়ে কখনো বলতে নাই। হুম হুম হুম। হয়ে যাওয়ার পরে জানিয়ে বলা দেওয়া ভালো। ভালো। Okay. হওয়ার আগে কিছু বলতে নাই। সো হুম। ইয়েস, ওয়েট প্ল্যান এন্ড আছে সি। না? ইনশাআল্লাহ আমরা নেক্সট ব্লগে দেখবো। যাই হোক নাফাইসা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আসছো, অনেক অনেক ভালো লাগছে, ট্রাস্ট মি, অনেক ভালো লাগছে। সো আমার আজকের পডকাস্টে লাস্ট মেসেজ হচ্ছে এইটাই, যেহেতু আমরা এখানে মেন্টাল হেলথ নিয়ে পজিটিভিটি নিয়ে কথা বলতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে মেয়েদের জন্য, তোমরা মেয়েরা অলওয়েজ চেষ্টা করবা, যদি কাউকে পছন্দ না হয়, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যদি কাউকে পছন্দ না হয় জাস্ট ইগনোর করে চলে যাও। অ্যান্ড যেই কথাটা তুমি তাকে বলবা নেগেটিভ ওয়েতে বলতে যাচ্ছ, পজিটিভ ওয়েতে ওই কথাটা তোমার জন্য চিন্তা করো। তুমি ভাবো এই কথাটা যদি তোমাকে কেউ বলতো তোমার কিরকম লাগতো, ইজন্ট ইট? যখন তুমি রিলেট করতে পারবা যে আমার যখন আরেকজনের কথা ভালো লাগবে না, আমি কিভাবে ওই কথাটা আরেকজনকে শোনাইতে যাই, তখন তুমি অনেক ভালো ফিল করবা। অ্যান্ড ক্যারিয়ারে ফোকাস করো, পড়াশোনা করলে পড়াশোনায় মনোযোগ দাও। লাভ লাইফে যদি ব্যর্থ হয়ে থাকো, আরো ধুমায় পড়ালেখা করো, আরো ধুমায় কাজ করো, আরো ধুমায় টাকা পয়সা ইনকাম করো। যখন একটা জায়গা থেকে তুমি ব্রোক হবা, আরেক জায়গায় ইমপ্রুভমেন্ট বাড়াই দিবা, দেখবা তোমার লাইফ অনেক ইজি হয়ে গেছে। যত বেশি নেগেটিভ এনার্জি কাজ করবে, ওই টাইমে করবা কি, খায়া দায় ঘুমায় যাবা। আমি জানি এটা ইজি না, বাট ট্রাই করবা। আর যখন ঘুম না আসবে, কাউন্ট করবা, বারবার কাউন্ট করবা, বা তাও ঘুম আসতেছে না, ডায়েরিতে ভালো কিছু লেখো নিজেকে নিয়ে, যে আমি কালকে এটা করবো। রুটিন সাজাও, মেনটেন করো, পজিটিভিটি রাখো, নেগেটিভ ভাইবকে দূরে রাখা ট্রাই করো। ট্রাস্ট মি, লাইফে অনেক ভালো করবা। আমি এটাই ট্রাই করতেছি।